প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালোই আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি ছোট গল্পের আসরের আরেকটি নতুন গল্পের আয়োজনে। আপনাদের জন্য আমাদের আজকের বাছাইকৃত গল্পটি মূলত একটি কিশোর উপন্যাস বা কিশোর থ্রিলার উপন্যাস বলা যায়। ভারতীয় বাংলা সাহিত্যিক বিমল করের লেখা একটি কিশোর থ্রিলার, যার নাম একটি ফটো চুরির রহস্য। এটি আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আশা করছি কিশোর উপন্যাসটি সবার ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। একটি ফটো চুরির রহস্য। হঠাৎ একটা রব উঠল, আঁতকে ওঠার। পথ চলতি লোকজন থমকে দাঁড়িয়ে পড়ে দেখছিল দৃশ্যটা। গেল গেল রব। শেষ পর্যন্ত অবশ্য ভয়ঙ্কর কিছু ঘটল না। লোকটা হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়তে পড়তে কোনো রকমে সামলে নিল, তবু ফুটপাতেই ছিটকে পড়ছিল। ট্রাম দাঁড়ায়নি, চলে গেল সোজা। ফুটবোর্ডে দাঁড়ানো লোকগুলো দেখল মানুষটাকে। কাটাও পড়েনি, চাকার তলাতেও যায়নি। তবে আর ট্রাম বাস থামবে কেন? কলকাতা শহরে হামেশাই ট্রাম বাস মিনি বাস থেকে লোকজন ছিটকে পড়ছে রাস্তায়। তার জন্য গাড়িটারি দাঁড়াবি বা কোন দুঃখে? রাস্তায় ছিটকে পড়া লোকটা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। কাছাকাছি পথ চলতি মানুষের নানান মন্তব্য। আর একটু হলেই তো গিয়েছিলেন। দাদা, বরাত জোর। অন্য কে যেন বলল, রাখে হরি মারেকে, বেঁচে গিয়েছেন মশাই। এক ছোকরা মস্করা করে বলল, দাদু এলবি হয়ে যাচ্ছিলেন যে, লেক চাকার তলায় চলে যাচ্ছিল, আম্পায়ার বাঁচিয়ে দিয়েছে এ যাত্রায়। ভিড় সরে গেল। কাজের মানুষ সবাই কতক্ষণই বা আর দাঁড়িয়ে থাকবে? কিকিরার নজরে পড়েছিল দৃশ্যটা। এগিয়ে এলেন সামান্য তফাৎ থেকে। আরে পাতকি না? লোকটা ততক্ষণে নিজের হাত পা দেখছে। হাত ছড়েছে দুই জায়গায়, কনুইয়ে লেগেছে। হাঁটু সোজা করতে কষ্টই হচ্ছিল। কিকিরার দিকে তাকালো লোকটা। তার নাম পাতকি নয়, পিতৃদত্ত নাম পতাকি। কিকিরা তাকে পাতকি বলে ডাকেন। কিকিরাকে দেখে পাতকির চোখে জল এসে গেল, যন্ত্রণাও হচ্ছিল। দেখলেন বাবু, আমি নামতে যাব, আমায় ল্যাং মেরে ফেলে দিল। বলেই পতাকি চারপাশে দেখতে লাগলো। আমার ব্যাগ ব্যাগ পতাকি খোঁড়াতে খোঁড়াতে ট্রাম লাইন পর্যন্ত এগিয়ে গিয়ে দেখল। নজর করলো এপাশ ওপাশ। তারপর প্রায় কেঁদেই ফেলল। আমার সর্বনাশ হয়ে গেল রায়বাবু, এখন আমি কি করব? কেমন ব্যাগ? ছোট ব্যাগ, আধ হাত চওড়া হবে, বুকের কাছেই ধরে রাখি। চামড়ার, প্লাস্টিকের মতন দেখতে, কালো রং। কিকিরা বললেন, সে তো একটা ছোকরা উঠিয়ে নিয়ে গলির মধ্যে ঢুকে পড়ল। তোমার সঙ্গেই নেমেছিল ট্রাম থেকে। পকেটমার, চোর। প্যান্ট আর গেঞ্জি পরা, রঙিন গেঞ্জি, লাল সাদা চাকা চাকা গেঞ্জি। তাই তো দেখলাম। দেখেছেন বাবু, আমি ঠিক ধরেছি। বেটা আমায় তখন থেকে নজর করছিল, পিছু নিয়েছিল। ওকে আমার সন্দেহ হচ্ছিল আগাগোড়া। ওরই জন্য আগে আগে নেমে পড়তে গেলাম ট্রাম থেকে। আমার এখন কি হবে বাবু? কিকিরা বললেন, টাকা পয়সা ছিল? টাকা বেশি ছিল না, 100 মতন। আদায়ের টাকা, কয়েকটা কাগজপত্র, রসিদ, টুকটাক। অল্পের উপর দিয়ে গিয়েছে হে, এত ছটফট করো না। টাকার জন্য নয় বাবু, ওর মধ্যে অন্য একটা জিনিস ছিল। কি জিনিস আমি জানি না। জহরবাবু দিয়েছিলেন। জহরবাবু বলে দিয়েছিলেন খুব সাবধানে আনতে। কিকিরা অবাক হলেন, দেখলেন পতাকিকে। ঠিক আছে, পরে কথা হবে। এখন চলো, চাঁদনি চকের উল্টো দিকে আমার চেনা একটা ওষুধের দোকান আছে। তোমার কাটাছেঁড়া জায়গাগুলোর ব্যবস্থা করা যাক। পতাকি বোধহয় কিছু বলতে যাচ্ছিল, কিকিরা কান করলেন না। বাধ্য হয়েই পতাকিকে এগিয়ে যেতে হলো। সামান্য এগিয়েই ওষুধের দোকান। পতাকি দোকানের বাইরের দিকের একটা বেঞ্চিতে বসে থাকলো। একটি রোগামতো ছেলে ওষুধের দোকানের অভ্যস্ত হাতে পতাকির কাটাছেঁড়া জায়গাগুলো পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল। দু এক জায়গায় ব্যান্ডেড, তারপর এক ইঞ্জেকশন। পতাকি না না করছিল, তার কাছে পয়সা কড়ি না থাকার মতোই। কিকিরা শুনলেন না। রাস্তার ধুলোবালি লেগে মরবে নাকি? পয়সার ভাবনা করতে হবে না তোমায়। ইঞ্জেকশনের পর কয়েকটা ট্যাবলেটও পতাকির হাতে গুজে দেওয়া হলো। তার আগে ব্যথা মরার একটা বড়িও সে খেয়েছে। পতাকিকে নিয়ে উঠে পড়লেন কিকিরা। চলো হে পাতকি, কোথাও বসে একটু জিরিয়ে নেব, চলো, চা খাওয়া যাবে। পতাকিকে ভালো করেই চেনেন কিকিরা। বড়ার লেনের শরিকি বাড়ির একটা ঘরে থাকেন। মাথার উপর ওইটুকুই তার আশ্রয়। সংসার রয়েছে, স্ত্রী ছেলে মেয়ে। পতাকি আগে হালদারের স্টুডিওতে কাজ করত। সারা দিনই পাওয়া যেত দোকানে। স্টুডিওর কর্মচারী। হালদার স্টুডিওর বুড়ো মালিক রামজীবনবাবু তখনও বেঁচে। তিনি বেঁচে থাকলেও এককালের পুরনো নামকরা হালদার স্টুডিও তখন ডুবতে, মানে উঠে যেতে বসেছে। নতুন নতুন স্টুডিও তাদের জেল্লা রকমারি কায়দা কানুনের সঙ্গে পাল্লা দিতে পারছে না।
আদ্যিকালের ব্যবস্থা কি একালে চলে? রামজীবনবাবু মারা গেলেন 60-এর ঘরে এসেই। পায়ের সামান্য একটা কারবাঙ্কল বিষিয়ে কি যে হয়ে গেল, বাঁচানো গেল না। দোকানটা অবশ্য থাকলো। রামজীবনের ছেলে জহর নিজেই দোকানে বসতে লাগলো। তাদের সংসারের অবস্থা মাঝারি। নিজেদের বাড়িও আছে মলঙ্গা লেনে। দিন আনি দিন খাই, না করলেও চলে। তাছাড়া জহরের একটা চাপা আত্মমর্যাদা রয়েছে। তার বাবার হাতে গড়া হালদার স্টুডিওর জন্ম সেই 1920-22-এ। সোজা কথা, বাবার তখন ছোকরা বয়স, টকবগে রক্ত। স্বদেশী করার জন্য মাস কয়েক জেলও খেটেছেন। বাবার মাথায় কেন স্টুডিওর চিন্তা এসেছিল কেউ জানে না, তবে তার হাত আর চোখ ভালো ছিল। ফটো তোলায় ভীষণ ঝোঁক। কলকাতা শহরে তখন কটাই বা স্টুডিও। হালদার স্টুডিও বেশ নাম করেছিল তখন। সময় বসে থাকে না, জল গড়িয়ে যাওয়ার মতন সময়ও চলে গেল। রামজীবন নেই, কিন্তু তার স্মৃতির সঙ্গে কিছু পুরনো কাজও আছে যার মূল্য কম কি। পতাকিকে বাবা যখন রাখেন দোকানে তখন তিনি প্রৌঢ়, পতাকি ছোকরা। আজ পতাকির বয়স অন্তত 40। বড়বাবু বেঁচে থাকলে কি হতো পতাকি জানে না, তবে জহর অনেক ভেবেচিন্তেই পতাকিকে সারাদিনের জন্য দোকানে রাখতে চায়নি। আজকের দিনে একটা মানুষকে সারাদিনের জন্য রাখতে হলে যত টাকা দেওয়া দরকার, জহর তা পারে না। কাজেই সে অন্য ব্যবস্থা করে নিয়েছে। পতাকি বাইরে আর দুটো কাজ করুক, তাতে তার রোজগার বাড়বে খানিকটা। সেই সঙ্গে হালদার স্টুডিওর কাজ। পতাকি তাতেই রাজি। সে অন্য অন্য কাজের সঙ্গে হালদার স্টুডিওর কাজ করে, তার কোনো অভিযোগ নেই। জহরকে সে নাম ধরেই ডাকে দোকানে জহরদা, বাইরে বলে জহরবাবু। জহরও তাকে পতাকিদা বলে ডাকে। পতাকি মানুষ হিসাবে সাদামাটা সরল, কিন্তু অনেক সময় এমন সব গোলমাল পাকায়, ভুল করে বসে যে মনে হয় তার বুদ্ধির পরিমাণটা অত্যন্তই কম। জহর বিরক্ত হয়, রাগ করে, তবু পতাকের সরলতা আর বোকা স্বভাবের জন্য তাকে কড়া কথাও বলতে পারে না। কি হবে বলে? অবশ্য বিরক্ত আর অসন্তোষ তো চাপা থাকে না, লুকানো যায় না সবসময়। তাতেই পতাকি যেন নিজের অক্ষমতার জন্য কুঁকড়ে যায়। চা খেতে খেতে কিকিরা পতাকিকে বললেন, তুমি অত ঘাবড়াচ্ছ কেন? জহর কিছুই বলবে না। বলবে না? না রায়বাবু, জহরদা আমায় বারবার করে বলে দিয়েছিল, জরুরি জিনিস, কাজের জিনিস, সাবধানে নিয়ে যেতে। কিকিরা হাসলেন, হালকা গলায় বললেন, তোমার মাথায় সত্যি কিছু নেই। জরুরি কাজের জিনিস হলে ওভাবে কাউকে নিয়ে আসতে বলে? তোমার আধ হাতের পুরনো প্লাস্টিকের ব্যাগে কোন মহামূল্যবান জিনিস আনতে বলবে জহর? নিশ্চয়ই হীরা জহরত নয়, 50-100 ভরি সোনা দানাও নয়। আজ্ঞে না, তেমন কিছু তো নয়। তবে আমি জানি না বাবু, শুধু জানি একটা শক্তপোক্ত খাম ছিল। খামের ওপরের কাগজটা পুরু, মোটা নয় খামটা, তবে শক্ত। খামের মুখ বন্ধ, সিল করা, রেজিস্টারি চিঠির মতোই অনেকটা। কিকিরা অবাক হলেন, দেখছিলেন পতাকিকে। কি বলছে ও? একটা সিল করা খাম অত জরুরি হয় নাকি? খামের মধ্যে কি থাকবে? টাকা? টাকা থাকলেও কত আর হতে পারে। মোটা পুরু ভারী খাম নাকি? কিকিরা বললেন, এমনিতে খামটা মোটা নয়, ভারীও নয়, তবে ভেতরটা শক্ত বলেই মনে হয়েছিল। লম্বা খাম? আগে না, মাঝারি মাপের। ধরুন লম্বায় ইঞ্চি 6, চওড়ায় 4-5 ইঞ্চি হবে। কিছু লেখা ছিল না ওপরে? না। কার কাছ থেকে আনছিলে? ঠনঠনিয়ার পাজাবাবুর কাছ থেকে। কিকিরা পাজাবাবুকে জানেন না, চেনেন না। পাতকিও চেনে না বলল, অনেক আগে হয়তো 2-1 বার দেখেছে। তিনি তোমায় কিছু বলে দেননি? না, শুধু বলেছিলেন জহরকে দিয়ে দেবে, দরকারি জিনিস। কিকিরার মাথায় কিছুই এলো না। সামান্য চুপ করে থেকে বললেন, একটা কাগজ নিয়ে এসো। একটা কাগজ নিয়ে এসো তো। পতাকি দোকানের মালিকের কাছ থেকে এক চিলতে কাগজ এনে দিল। কিকিরার কাছে ডট পেন ছিল। তিনি নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর লিখে কাগজটা পতাকির হাতে দিলেন। এটা জহরকে দিয়ে দিও। কিকিরা বললেন, তুমি যে ট্রাম থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছ, তোমার হাতের ব্যাগ খোয়া গিয়েছে, চোর ছেচর নিয়ে পালিয়ে গিয়েছে, আমি নিজের চোখে দেখেছি। আমাকে সাক্ষী মানতে পারো। জহর তোমায় অবিশ্বাস করবে না। আর ওকে বলো আমায় ফোন করতে, দরকার হলে ফোন করবে। আজ সন্ধ্যেতেও করতে পারে, আমি বাড়িতেই থাকবো। কাল সকালেও পারে, এনি টাইম। এখন তুমি যেতে পারো, সাবধানে যাবে। ওষুধগুলো মনে করে খেও, নয়তো ভুগবে। পতাকি কেমন করুণ গলায় সংকোচের সঙ্গে বলল, বাবু, আপনার টাকাগুলো দিতে পারছি না এখন। ঠিক আছে, ও নিয়ে তোমায় ভাবতে হবে না, এখন এসো। পকেটে খুচরো আছে না তাও গিয়েছে? পতাকি মাথা নাড়ল। পকেটে খুচরো আছে কিছু, চলে যেতে পারবো। তবে এসো। চলে গেল পাতকি। কিকির আর চুরুট ছিল না পকেটে, ফুরিয়ে গিয়েছে। চায়ের দোকানের ছোকরাটাকে ডেকে টাকা দিলেন বাইরের পানের দোকান থেকে 1 প্যাকেট সিগারেট এনে দিতে। দোকানে এতক্ষণ তেমন একটা ভিড় ছিল না, সবে শুরু হলো। 2-4 জন এই মাত্র কথা বলতে বলতে ঢুকলো। অফিসের বাবু। এখনো পুরোপুরি গরম পড়েনি, ফাল্গুনের মাঝামাঝি। দোকানের পাখাগুলো ধীরে ধীরে চলছে।
বাইরে রোদ পড়ে এসেছে, দুপুরে ঝলসানি নেই, আলো যথেষ্ট। বিকেল হয়ে গেল। সিগারেটের প্যাকেট হাতে নিয়ে কিকিরা অন্যমনস্কভাবে প্যাকেট খুললেন, সিগারেট ধরালেন একটা। পাতকির কথাই ভাবছিলেন। ও যে ঠিক কি বোঝাতে চাইল কিকিরা ধরতে পারেননি। কলকাতার শহরে পকেটমারের অভাব নেই, বিশেষ করে এই সময়টায়। অফিস ছুটির মুখে ওদের ব্যস্ততা যে খানিকটা বাড়বে তাতে আর সন্দেহ কোথায়। কিন্তু পাতকের কথা মতন ওই ছোকরা অনেকক্ষণ থেকে তাকে নজর করে রেখেছিল কেন? পাতকি ট্রাম থেকে নামার সময় গায়ে গায়ে লেগেছিল কেন? কিকিরার হাতের মামুলি ছোট ব্যাগটায় কত টাকা বা কি এমন সোনাদানা থাকতে পারে যে তার গন্ধে ছোকরা পাতকের পিছনে লেগে থাকবে? জানবেই বা কেমন করে? তবে কলকাতা শহরের পকেটমারগুলোর চোখ অনুমান শক্তি দারুণ। বেটাদের অভিজ্ঞতাও প্রচুর। শ্যাকরা বাড়ি থেকে দোকানের বিশ্বস্ত কর্মচারী রেশন ব্যাগের মধ্যে সোনার হারবালা চুরি নিয়ে কোনো জানাশোনা খরিদ্দারের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছে। অদ্ভুতভাবে সেই ব্যাগ হাওয়া হয়ে গেল। তা থাক, সে অন্য কথা। পাতকির ব্যাপারটি আসলে কি? কিকিরা অবাকই হচ্ছিলেন। সন্ধেবেলায় ফোন। তারাপদদের সঙ্গে গল্পগুজব হাসি তামাশা করছিলেন কিকিরা। এমন সময়ই ফোন। কিকিরা মনে মনে আন্দাজ করে নিলেন কার ফোন হতে পারে। হ্যালো, রায় কাকা, আমি জহর। হ্যাঁ, রায় বলছি। তোমার কথাই ভাবছিলাম। পাতকের সঙ্গে দেখা হয়েছে? আমি একটু বেরিয়েছিলাম, ফিরে এসে দেখি পাতকি তার দোকানে বসে আছে, শুকনো মুখ, হাতে পায়ে তাপ্পি লাগানো, কাঁপছে, জ্বর এসে গিয়েছে যেন। শুনলে সব? শুনলাম, আপনার লেখা কাগজের টুকরোটাও পেলাম। পাতকি আছে না চলে গিয়েছে? চলে গেল খানিকটা আগে। আমিই বললাম তুমি এভাবে তখন থেকে বসে আছো, যাও বাড়ি যাও। ভালোই করেছো, ওর খুব কষ্ট হচ্ছিল, বেচারি পড়েছেও বিশ্রীভাবে। আরেকটু বেকায়দায় পড়লে ট্রামের চাকার তলায় চলে যেতে পারত। ভাগ্য ভালো, অল্পের উপর দিয়ে গিয়েছে। আপনি সব দেখেছেন? দেখেছি মানে, চোখে পড়ে গিয়েছে হঠাৎ। এই সময় আমি ওখান দিয়ে যাচ্ছিলাম। জহর একটু চুপ করে থেকে বলল, কি হলো বলুন তো? পকেটমারের কেস? ছিনতাই? পতাকিদার কথা শুনে মনে হচ্ছে জহর কথাটা শেষ করলো না। কি হলো আমি কেমন করে বলবো? তুমিই বলতে পারো। পাজাবাবুর বাড়ি থেকে পাতকি কি এমন আনতে গিয়েছিল যে? কিকিরাকে কথা শেষ করতে দিল না জহর। বলল, ফোনে অত কথা বলা যাবে না রায় কাকা। আমি নিজেই বোকা হয়ে গিয়েছি। আপনি কাল সকালে বাড়ি আছেন? কোথায় আর যাব, বাড়িতেই আছি। তাহলে কাল আমি যাচ্ছি, দেখা হলেই সব বলবো। চলে এসো। তাহলে ফোন রাখছি, কাল দেখা হবে। কিকিরাও ফোন নামিয়ে রাখলেন। তারাপদরা কিকিরার কথা শুনছিল, অনুমান করছিল কিছু একটা ঘটেছে। কি তা তারা জানে না। কিকিরা বলেননি। কি কেস স্যার, আপনি তো কিছু বলেননি আমাদের? চন্দন বলল। বলে তারাপদকে আর চোখে কিসের যেন ইশারা করলো। তারাপদ বলল, আপনি আজকাল হাইডিং করছেন কিকিরা, ভেরি ব্যাড। কিকিরা বললেন, হাইডিং নয় হে, ওয়েটিং। দেখছিলাম ব্যাপারটা তুচ্ছ না পুচ্ছ। কার সঙ্গে টক করছিলেন? জহর, হালদার স্টুডিও মানে ফটোগ্রাফির দোকানের একটি ছেলে, মালিক। আমাকে কাকা বলে, ওর বাবাকে আমরা দাদা বলতাম। মোদ্দা ব্যাপারটা কি? আজকের ঘটনাটা বলতে পারি শুধু, বাকিটা আমি জানি না। কাল জহর আসার পর জানতে পারবো মোটামুটি। আজকেরটাই শুনি। কিকিরা দুপুরের ঘটনা বর্ণনা করলেন সবিস্তারে। তারাপদরা মন দিয়ে শুনছিল। কিকিরার বলা শেষ হলে তারাপদ উপেক্ষার গলায় বলল, এটা আবার কোনো কেস নাকি স্যার? আপনি, আমি, চাঁদু সবাই জানি চাঁদনি চক একটা বাজে জায়গা। জ্যোতি সিনেমার চারদিকে পিকপকেটওয়ালাদের রাজত্ব। ওটা ওদেরই এলাকা। একবার পকেট কাটতে পারলে এ গলি ও গলি। মায়ের চাঁদনির ওপারে ঢুকে পড়তে পারলে কার বাবার সাধ্য ওরকম গোলকদাদার মধ্যে তাকে খুঁজে বের করে? অসম্ভব। আপনি যাই বলুন, এটা সিম্পল পিকপকেট কেস। তিলকে তাল করার কোনো দরকার নেই। কিকিরা মাথা দোলাবার ভঙ্গি করে বললেন, আমারও প্রথমে সেরকম মনে হচ্ছিল, কিন্তু জহরের ফোন পাওয়ার পর খটকা লেগেছে। কেন? মামুলি পকেটমারের ব্যাপার হলে ও বলেই দিত চোর ছাচরের ব্যাপার। পাতকি নিজের বোকামের জন্য ব্যাগ খুইয়েছে, তা তো বলল না, বরং কাল দেখা করতে আসবে বলল। চন্দন কি যেন ভাবছিল, বলল, আপনি পতাকি না পাতকিকে কতদিন চেনেন? তা অনেক দিন। কেন? লোকটা চালাক না বোকা? চালাক চতুর বলে জানি না, তবে নিরীহ, খানিকটা কাঁচা খোলা ধরনের। তুমি এসব কথা কেন বলছো? ওই জহর নাকি নাম বললেন, তাকেও চেনেন অনেক দিন তাই না? চিনি, ওর বাবাকেই বেশি চিনতাম। আপনার কাছে নানা রকমের লোক আসে, পুরনো আলাপি লোককেও আসতে দেখেছি। কই জহর বলে কাউকে তো কোনোদিন দেখিনি। কিকিরা মাথার চুল ঘাটতে ঘাটতে বললেন, তোমরা দেখনি তাতে কি হয়েছে গো? আমার বয়সটা কত হলো খেয়াল করেছ? বুড়ো গাছের অনেক ডালপালা। তা সে যাকগে। তুমি তারাবাবু যা বলতে চাইছো আমি নিজেও ভাবছিলাম সেরকম। পাতকির ব্যাগ হাতিয়ে পালানোর ব্যাপারটা নেহাতি চোর পকেটমারের কাণ্ড। বোকা হাবাগোবা মানুষকে হাতের কাছে পেয়েছে, সুযোগ ছাড়েনি। তাছাড়া আবার কি?
তারাপদ বলল, এ সেরেফ পাতি পকেটমারের কাণ্ড। একটা কথা স্যার, লোকটা জেনে শুনে আপনার পাতকির ব্যাগ ছিনতাই করেছে হতেই পারে না। সে জানবে কেমন করে কি আছে ব্যাগে? টাকা পয়সা থাকে স্বাভাবিক, তা 50-100ই হোক বা কম বেশি। তোমার যুক্তি ঠিক, আমি আগেও বলেছি, কিন্তু জহরের ফোন পেয়ে মনে হচ্ছে একটা গন্ডগোল রয়েছে কোথাও। কেন? নয়তো জহর ফোনে ওভাবে কথা বলতো না, বলতো পতাকিদার পকেটমার হয়েছে তো হয়েছে, অমন হয় পতাকিদা অকারণ ভাবছে, এটা তার গাফিলতি। বারবার আপনাকে ফোন করে সাক্ষী মানতে বলেছে, বোঝাতে চাইছে তার কোনো দোষ নেই। কিকিরা পকেট হাতড়াতে লাগলেন, বোধহয় নেশা খুঁজছিলেন। বললেন, কিন্তু এখন দেখছি ব্যাপারটা অত তরলং নয়। তরলং মানে? মানে জলবৎ তরলং নয় বোধ হয়, ব্যাপারটায় গোলমাল আছে একটা নিশ্চয়ই। তরলং নয়, জটিলং। চন্দন হাসল। ধরে নিচ্ছি, নয়তো জহর নিজে কেন কাল এসে দেখা করতে চাইছে। একটু খোঁচা থাকবে না হে? তারাপদ চুপ করে গেল। কিকিরার কথাটা উড়িয়ে দেওয়ার মতো নয়। সামান্য ও স্বাভাবিক ব্যাপার হলে সত্যি সত্যি জহরের এত তড়িঘড়ি করে কিকিরার কাছে আসার দরকার ছিল না। সে নিশ্চয়ই কিছু বলতে আসবে। কৌতূহল বোধ করলেও তারাপদদের পক্ষে কাল পরশু বিকেলের আগে কিছুই জানতে পারবে না। তারাপদদের অফিসে এখন কাজের চাপ বেশি। টেবিল ছেড়ে উঠতে উঠতে 6টা বেজে যায়। এই মাসটা এরকমই চলবে। আর কাল চন্দনের দুপুর থেকে রাত পর্যন্ত হাসপাতালে থাকতে হবে। আরও খানিকটা বসে তারাপদ উঠে পড়ল। চলি স্যার, পরশু দেখা হবে, তখন শুনবো আপনার জহর কি বলে গেল। চল রে চাদু। ওরা চলে গেল। কিকিরা বসেই থাকলেন, ভাবছিলেন জহরের সঙ্গে তার মাঝে মধ্যে দেখা হয়ে যায় রাস্তাঘাটে। ওর দোকানে শেষ গিয়েছিলেন কিকিরা মাস কয়েক আগে, কোনো কাজে নয়, এমনি যাচ্ছিলেন এক কাজে। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাওয়ায় মাথা বাঁচাতে গিয়ে হালদার স্টুডিওর দোকানটা চোখে পড়ে গেল। ঢুকে পড়লেন। দোকানে লোক ছিল না, জহর ডার্করুমে কাজ করছিল। বেরিয়ে এলো। আধ ঘন্টা খানেক ছিলেন কিকিরা। গল্পগুজব হলো। জহরের বাড়ির খবর ভালো নয়। মায়ের অসুখ, হার্টের গোলমাল। ওর স্ত্রী ভুগছে চোখ নিয়ে। লাফ মেরে মেরে পাওয়ার বাড়ছে। ডাক্তার বলছে এভাবে চললে শেষমেশ কি দাঁড়াবে কে জানে। আর ওর ছেলেটা একেবারে দস্যু হয়ে উঠছে, সামলানো যায় না। দোকানের কথা তুলেছিলেন কিকিরা। পুরনো দোকান, আজকাল ব্যবসার বাজারে খানিকটা চাকচিক্য প্রয়োজন। জহর, তুমি তো নিজেই বুঝতে পারো, পুরনো ব্যাপারগুলো সব পাল্টে যাচ্ছে। কত রকম ক্যামেরাই তো এসে গিয়েছে বাজারে। কালার ফটোগ্রাফির এখন রমরমা। জহর জানে রঙিন ফটো সেও তোলে, তবে তার বাবার আমলে রং সেভাবে আমদানি হয়নি। বাবার তোলা সমস্ত ছবি সাদা কালো। আসলে জহর যদি মোটাসোটা টাকা ঢালতে পারত দোকানে, হালদার স্টুডিওর চেহারা চমক পাল্টে দিত। তার অত টাকা নেই। টাকা না থাকা যদি প্রধান কারণ হয়, দ্বিতীয় কারণ জহরের মতে একজন ভালো ফটোগ্রাফার যদি আর্টিস্টের ধারে কাছে পৌঁছতে চায়, তাকে সাদা কালোয় কাজ দেখাতে হবে। কিকিরা বুঝুন বা না বুঝুন, জহরের কথাগুলো তার ভালোই লাগে। ছেলেটার গুণ আছে, জেদও রয়েছে। নিজের বসার জায়গা ছেড়ে উঠে পড়েন কিকিরা। ঘরের মধ্যে পায়চারি করার জায়গাও নেই, একেবারেই ঠাসা। জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। বাতাস আসছে ছোট পার্কটার দিক থেকে। হঠাৎ তার মনে হলো একটা ভুল হয়ে গেছে। জহরের ফোন নম্বরটা নেওয়া হয়নি, খেয়াল ছিল না। অবশ্য টেলিফোনের গোবদা বইটায় হালদার স্টুডিওর ফোন নম্বর পাওয়া কঠিন কাজ নয়, পেতেই পারেন কিকিরা। তবে অত ব্যস্ততার কি আছে? তাছাড়া জহর দোকান বন্ধ করে চলে গিয়েছে এতক্ষণে। তার বাড়িতে ফোন আছে হয়তো, কার নামে কে জানে। খুঁজে পেতে নম্বরটা পাওয়া গেলেও লাভ কি ফোন করে? কিকিরার কি খেয়াল হলো, কেন হলো তাও জানেন না। নিজের জায়গায় ফিরে এসে ফোন তুললেন। রিং করতেই সাড়া এলো। পানুদা, আমি কিঙ্কর কথা বলছি। ক্রিমিনাল কেসের ওকালতি করতে করতে পানু মল্লিক বা পান্নালাল মল্লিকের গলার স্বর খ্যাসখ্যাসে কর্কশ হয়ে গিয়েছে। রায়, কি ব্যাপার? তুই? পানু মল্লিক কিকিরাকে তুমি তুই যখন যা মনে আসে বলেন। আপনি কি মক্কেল নিয়ে বসে আছেন? না, আমি ওপরে রয়েছি, নিচে নামিনি, প্রেশার সামলাচ্ছি। আজ কোর্টে বড় দমবাজি করতে হয়েছে, টায়ার্ড। তা তুমি ব্রাদার ফোন করছো কোথা থেকে? বাড়ি থেকে। আমার একটা হয়েছে। ফোন? সুখবর, তোমার টিকি ধরা যাবে। নম্বরটা বলে রাখো। ইয়ে, হঠাৎ আমায় মনে পড়লো কেন ভাইয়া? বেকায়দা কিছু করেছ? কিকিরা হাসলেন। কে কাকে বেকায়দায় ফেলে? পানুদাই তার গলায় হরিচন্দ্র বাবুর ঝামেলা জুটিয়েছিলেন। পানুদা, আপনি যেদিকে থাকেন সেখানে পাজাবাবু বলে কাউকে চেনেন? পাজা? আমাদের এখানে? ওই যে ঠনঠনিয়া পাড়ায়। কই মনে পড়ছে না। কি করে? গলি, বাড়ি নম্বর? এখনো জানি না, কাল জানতে পারবো। জানিও, খোঁজ করব। কি দরকার বলো তো? বলে চুপ করে গেলেন পানুবাবু। তারপর হঠাৎ কি মনে পড়ে যাবে বললেন, তুমি কি বিনয় পাজার কথা বলছো? বিনয় পাজা চেনেন? আলাপ নেই, নাম শুনেছি। আমি তো ঠিক ঠনঠনিয়া পাড়ার লোক নই।
তা কি দরকার তোমার? পরে বলবো, আমি ঠিক এই মুহূর্তে জানি না তেমন কিছু। কি করেন উনি, মানে পাজাবাবু? বলতে পারবো না, তবে শুনেছি ভেরি ওল্ড ফ্যামিলি। কত ওল্ড কে জানে। বাড়িটা দেখেছি, তেতলা, ইটের পাজা। তুমি কোথাও প্লাস্টার দেখতে পাবে না। খড়খড়িওয়ালা সেকেলে দরজা জানালা। তেতলায় বিস্তর পায়রা উড়ে বেড়ায়। আগে একটা ফিটন গাড়ি দেখতাম, এখন দেখি না। বোধহয় ঘোড়া মরে গেছে। সে যাকে, তুমি পাজামশাইয়ের খোঁজ খবর নিচ্ছ কেন? পরে বলবো, কালও বলতে পারি। এখন আমি কিছু জানি না পানুদা, নাথিং। ঠিক আছে, রাত্রে ফোন করো। তোমার ফোন নাম্বারটা বলো একবার, টুকে রাখি। কিকিরা নম্বর বললেন। পরের দিন জহর এলো। সকাল সকালে এসেছে। কিকিরা বললেন, এসো। আমি ভাবছিলাম তোমার না দেরি হয়। কিকিরাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো জহর। বড় পরিবারের ছেলে, সহজ শিষ্টাচার, সহবত ভুলে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। জহরকে দেখতে সাধারণ, মাঝারি লম্বা, স্বাস্থ্য ভালোই। পলকা নয়, আবার মেদবহুলও নয়। মাথার চুল কোকড়ানো, চোখ নাক পরিষ্কার। সামনের একটা দাঁত আধ ভাঙা, তবে ওর চোখ দুটিতে কেমন একটা আবেগ মাখানো। মনে হয় ভাবুক বা কল্পনাপ্রবণ। বসো, চাটা খাও, তারা নেই তো? জহর বসবার আগেই কিকিরার জন্য অপেক্ষা করলো। আপনি বসুন। কিকিরা বসলেন। আমি প্রথমে পতাকিদার বাড়ি গিয়েছিলাম, কেমন আছে খবর নিয়ে এলাম। কেমন আছে? পায়ে প্রচণ্ড ব্যথা, রাত্রে জ্বরও এসেছিল, সকালে কম। এখন 2-3 দিন বসে থাকতে হবে বাড়িতে। জোরেই পড়েছিল, তাও আসবে না। তোমার দোকান? ও ব্যবস্থা করে নেব। আজ একজনকে বলে এসেছি দোকানটা খুলে দেবে। 10টায় খুলি। এখান থেকে ফিরতে ফিরতে 10টা যদি বেজে যায়, তাই বলে এসেছি। দুপুরে একবার বাড়ি যাব খাওয়া দাওয়া সেরে আসতে। বিকেল থেকেই দোকানেই থাকবো। জহরের বাড়ির খবরাখবর নিলেন কিকিরা অভ্যাস মতো। তারপর কিকিরা বললেন, কাজের কথা শুনি, ব্যাপারটা কি জহর? জহর বলল, কাকা আমি নিজেই জানি না ভেতরের ব্যাপারটা কি। গত পরশুদিন আমার এক ভদ্রলোক, পাজাবাবু, দোকানে ফোন করে বললেন যে আমাদের তোলা ফটো তার মায়ের তাদের বাড়িতেই রয়েছে। সেই ফটো থেকে ফুল সাইজ, মানে পুরো বড় সাইজের একটা এনলার্জড কপি করে দিতে হবে। কোথাও কোথাও রিটাচ দরকার। তোমাদের দোকানের, মানে স্টুডিওতে তোলা ফটো? আগে হ্যাঁ, আমাদের তোলা, তবে স্টুডিওতে নয়, ওনাদের বাড়িতে গিয়ে তোলা। তা ও বাড়ি থেকে ফটো পাঠাবে কেন? তোমাদের স্টুডিওয় ছবিটার নেগেটিভ নেই? জহর মাথা নাড়ল, আলগা ধরনের হাসি, বলল, না, সব ফটোর কি নেগেটিভ রাখা যায়? স্পেশাল হলে রাখা যায়, আছেও আমাদের। এমনই অর্ডিনারি ফটোর নেগেটিভ রাখবো কেন? সম্ভব নয়, কাস্টমারকেই দিয়ে দিই। আমাদের স্টুডিওয় ইম্পর্ট্যান্ট ঘটনা, বিশিষ্ট বিখ্যাত মানুষজনের কারো কারো ফটোর নেগেটিভ এখনও আছে, প্রিন্টও আছে কিছু, কিন্তু রামশ্যাম যদুমধুর নেগেটিভ নেই, রাখি না, কেউই রাখে না। তাছাড়া কাকা, আগেকার দিনের ফিল্মের কোয়ালিটি আজকের মতন ছিল না, রাখলেও নষ্ট হয়ে যেত। ফটোটা কে তুলেছিল? আমিই তুলেছিলাম। কতদিন আগে? আমার ঠিক মনে নেই, উনি যা বললেন তাতে মনে হলো 6-7 বছর আগে। তোমার স্টুডিওতে নয়, না, পাজাবাবুর বাড়িতে গিয়ে। তার বিধবা মায়ের ছবি, বৃদ্ধা মহিলা, 70-এর কাছাকাছি বয়স হবে। মাথায় কাপড়, মানে থান, গায়ে নামাবলি চাদর, হাতে মালা, আসনে বসেছিলেন। কিকিরা বুঝতে পারলেন এরকম ফটো অনেক বাড়িতেই দেখা যায়। জীবনের শেষ বেলায় তুলে রাখা ঠাকুমা দিদিমার ছবি, ঠাকুরদা বা বাবারও হতে পারে। সব ফটোরই ধরন প্রায় এক, হেরফের বিশেষ থাকে না। বগলা চা জলখাবার নিয়ে এলো, রেখে দিল সামনে। জহর বলল, এত কিছু? আরে খাও। এত আমি পারবো না কাকাবাবু। খুব পারবে ইয়াংম্যান। সেই কোন দুপুরে বাড়ি গিয়ে ভাত খাবে? ওমলেট, রুটি আর দুটো মিষ্টি খেতে না পারলে হজম যন্ত্রটা শরীরে রেখেছো কেন? নাও, হাত লাগাও। কিকিরা নিজের চায়ের মগ তুলে নিলেন। সকালের দিকে তার 3 মগ চা বাঁধা। খাদ্য যৎসামান্যই খান। জহর যেন বাধ্য হয়ে খাবারের প্লেটটা তুলে নিল। তার আগে জল খেলো গ্লাস তুলে নিয়ে। জহর, তোমার ওই পাজাবাবুর নাম কি? বিনয় পাজা? জহর অবাক, তাকিয়ে থাকলো। আপনি জানলেন কেমন করে? পতাকিদা বলেছে? না, পতাকি কি নাম জানতো? কই, আমি তো নাম বলিনি। ঠিকানা বলেছিলাম আর একটা স্লিপ, টুকরো স্লিপ দিয়েছিলাম। তাতে লেখা ছিল আমার লোক পাঠালাম, যা দেওয়ার দিয়ে দিবেন। খামের ওপর পেন্সিলে শুধু মিস্টার বি পাজা লেখা ছিল। ওর পুরো নাম বিনয়ভূষণ না বিনয়রঞ্জন আমি মনে করতে পারিনি। মিস্টার? হ্যাঁ, শ্রী লেখিনি। আপনি কেমন করে জানলেন? চেনেন নাকি? আমি কেমন করে চিনব? তোমার ফোন পেয়ে কি মনে হলো, পরে একজনকে ফোন করলাম। কাছাকাছি পাড়ায় থাকে, পুরনো লোক, ক্রিমিনাল কেসের প্র্যাকটিস করেন, পাকা উকিল। ও, চেনেন তিনি বিনয়বাবুকে? নামে চেনেন, আলাপ নেই, বললেন কিকিরা। জহরের দিকে কয়েক পলক তাকিয়ে থাকলেন। জহর খাওয়া শুরু করেছে। চোখ সরিয়ে জানালার দিকে তাকালেন একবার।
রোদ এখনো জানালার ওপারে। অনেকটা বেলায় ঘরে ঢুকবে। আবার চোখ ফেরালেন কিকিরা। বললেন, অনেক কালের পুরনো বাড়ি শুনলাম পাজাবাবুদের, এখন শুধু ইট ছাড়া চোখে পড়ে না কিছু। ঠিকই শুনেছেন, বহু পুরনো জরাজীর্ণ বাড়ি, বাইরে থেকে ইটই চোখে পড়ে। ভেতরে নিচের তলায় খুপড়ি খুপড়ি ঘর, হরেক রকম লোক। তারা কেউ দর্জিগিরি করে, কেউ স্টিলের বাসন মাথায় নিয়ে ফেরি করে পাড়ায় পাড়ায়, কারো বা হাওয়াই চপ্পলের ব্যবসা, ফুটপাতে বসে কেনা বেচা। পাজামশাই থাকেন কোথায়? দোতলায়। আমি দোতলায় দেখেছি তাকে। সেকালের দোতলা, মানে যত ঘর তত প্যাসেজ। ফটোও তুলেছিলাম দোতলার পিছনের দিকের একটা ঘরের সামনে, বোধহয় পাশেই ঠাকুর ঘর। তেতলায় কে থাকে বলতে পারবো না, আমি তো তেতলায় উঠিনি, ওপরে কোনো শব্দও শুনিনি। ফাঁকাই পড়ে থাকতো। ফাঁকা পড়ে থাকতো কি জানি, আমি তো ফটো তুলতে একবারই মাত্র গিয়েছি। ছবি দিতে যাওনি? না, উনি এসে দোকান থেকে নিয়ে গিয়েছিলেন। চা প্রায় শেষ। কিকিরা চুমুক দিলেন চায়ে আলগাভাবে। বললেন, ওকে একবারই দেখেছ? না না, আরও 2-3 বার দেখেছি পথে ঘাটে। জহর জল খেলো আবার, চায়ের কাপ টেনে নিল। ভদ্রলোক খুব ইন্টারেস্টিং। গায়ে সিল্কের পাঞ্জাবি, না হলে ফিনফিনে আদ্দির, পরনে মিহি ধুতি, দুই বেশ দামি। গলায় একটা সোনায় গাঁথা পাথরের মালা। কি পাথর জানি না, হালকা নীল দেখতে, দানাগুলো ছোট ছোট। কাঁধে রঙিন চাদর, মাথার চুল ঝাঁকড়া ফোলানো, হাতের আঙুলে অদ্ভুত সব আংটি, লোহা, সীসা, তামা, সোনা, রূপো। বা হাতে পাথর বসানো একটা বড় আংটি। কি পাথর জানি না, কালো কুচকুচে দেখতে। কিকিরা কৌতূহল বোধ করছিলেন। আচ্ছা, জ্যোতিষী ভক্ত, ভাগ্য বিশ্বাসী। কি করেন উনি? ভালো কথা, বয়সটা বললে না? বয়স হয়েছে, ফটো তুলতে যখন গিয়েছিলাম তখন ওনার বয়স 50-50 ছাড়িয়েছে। এখন 60-এর মতো হবে, মানে ঠিক বুড়ো নয়, প্রৌঢ়। তা কলসির জল গড়িয়ে খান না কিছু করেন ব্যবসাপত্র? জহর বলল, তা আমি জানি না কাকা, তবে চাকরি বাকরি করার লোক নয়। ওসব পুরনো বনেদি বাড়িতে চাকরি করার রেওয়াজ থাকে না, গোলামের ধাতই নয় ওদের। ব্যবসাপত্র কি করেন বা করতেন বলতে পারবো না, শুধু জানি বা শুনেছি বীরভূমের কোথায় যেন বিস্তর জমি জমা, বাগান, পুকুর, চালকল, এটা সেটা ছিল, জমিদার বংশ। আর কলকাতায় এখানেও ছিল, তবে এটা পৈতৃক। আর বীরভূমে ওর মাতুল বংশের বাড়ি, সেই বংশ একেবারেই ফাঁকা। বিনয়বাবুই একমাত্র জীবিত স্বজন, তিনিই মাতুল বংশের যাবতীয় সম্পত্তি ভোগ দখলের উত্তরাধিকার পেয়েছেন। কিকিরা কেমন যেন ধাঁধায় পড়ে গেলেন। বীরভূমে মাতুল বংশের জমিদারি আর কলকাতায় পৈতৃক সম্পত্তির একমাত্র মালিক। কি ভেবে কিকিরা বললেন, ভদ্রলোককে তুমি চিনলে কেমন করে? মাথা নাড়ল জহর। সেভাবে আমি চিনি না কাকা, বাবার সঙ্গে আলাপ ছিল, বাবার কাছে মাঝে মাঝে আসতেন, তখন দেখেছি। যেটুকু শুনেছি তাও বাবার মুখে। আপনি তো জানেন, বাবা আজ প্রায় 8 বছর আগে চলে গেছেন আমাদের ছেড়ে। অন্যমনস্ক হয়ে পড়লেন কিকিরা। চুপচাপ বসে থাকতে থাকতে একটা চুরুট ধরালেন। শেষে কিকিরা বললেন, পতাকের ব্যাগ তো খোয়া গিয়েছে, বিনয়বাবুর পাঠানো ফটো তো তুমি হাতে পেলে না, এরপর? জহর মাথা চুলকে হতাশ গলায় বললেন, আমি বুঝতে পারছি না কি করব। ফটো যে খোয়া গিয়েছে জানিয়েছ পাজামশাইকে? না। কেন, সাহস হচ্ছে না? সাহস? জহর ইতস্তত করে বলল, বিনয়বাবু বারবার বলে দিয়েছিলেন যে ওটা খুব জরুরি, সাবধানে নিয়ে আসার ব্যবস্থা করতে। কাজটাও 15 দিনের মধ্যে করে দিতে হবে। বলে একটু থেমে জহর কেমন সন্দেহর গলায় বা খুঁতখুঁতে গলায় বললেন, আশ্চর্য কি জানেন, ফটোটা মানে ওটা এনলার্জ করার পর কোথায় কি রিটাচ করতে হবে তাও বলে দিয়েছিলেন। মানে? মানে রিটাচের সময় বাঁ চোখটা ডান চোখের তুলনায় সামান্য ছোট করতে হবে, চোখের দৃষ্টি একটু টেরা, মাথার কাপড় কপাল পর্যন্ত নামিয়ে দিতে হবে, নাক অতটা খাড়া রাখা চলবে না, গাল বসা ভাঙা গোছের, আরও ছোটোখাটো 2-4টে ব্যাপার। কিকিরা অবাক হয়ে বললেন, কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না। কতকাল আগে এক বৃদ্ধা মহিলার ফটো তুলেছিলাম। মুখের ফটো একেবারে নিখুঁত হয় না সাধারণত, তবু একটা মুখ নিয়ে কাজে বসলে আমি অন্তত যেমন প্রয়োজন রিটাচ করে থাকি। বাবা অনেক ভালো পারতেন কাজটা, আমি অতটা পারি না, তবু খারাপ করি না। তাই বলে মুখের চেহারাটাই আমি দেখলাম না, মনেও নেই। উনি আমায় ফোনে কি কি করতে হবে বলে দিচ্ছেন। এটা কি ধরনের কথা? তুমি কিছু বলনি? না, মুখে আসছিল, বলতে পারলাম না। বুড়ো মানুষ, বাবার সঙ্গে আলাপ ছিল এক সময়। ভাবলাম আগে তো ফটোটা দেখি, কি অবস্থা হয়েছে সেটার, তারপর বলা যাবে। ফটো কম বেশি নষ্টও হয়ে যেতে পারে, যত্ন করে না রাখলে হতেও পারে। কিকিরা বললেন। চুপ করে গেলেন হঠাৎ। পায়ের দিকে এক টুকরা কাগজ উড়ে এসেছিল হাওয়ায়, সরিয়ে দিলেন। বাইরে রোদ বাড়ছে, উজ্জ্বল রোদ, আলোর সঙ্গে তাত, বাতাস সামান্য গরম। কিকিরা বললেন, তুমি একটা ফোন করো পাজামশাইকে।
বা নিজে যাও তার বাড়িতে, ব্যাপারটা বলো। ওর কথা মতন কাজ যখন নিয়েছো তখন তোমার জানানো উচিত। ফটোটা তুমি পাওনি, সেটা খোয়া গিয়েছে। তা তো বলতেই হবে। ভাবছি আজ ফোন করব, নম্বরটা উনি বলেছিলেন। দেখো কি বলেন। আচ্ছা জহর, তোমার কি মনে হয় কেউ জেনে শুনে পতাকের কাছ থেকে ব্যাগটা হাতিয়েছে? তা যদি হয় তবে মামুলি পকেটমারের কাজ নয় এটা। টাকা পয়সার জন্য ব্যাগ হাতায়নি, তার উদ্দেশ্য ছিল ওই ফটোটা হাতিয়ে নেওয়া। জহর গলা ঘাড় মুছে নিল রুমালে। কিকিরাকে দেখছিল, বলল, আমি বুঝতে পারছি না কাকা। আপনি যা বলছেন সেরকম সন্দেহ আমারও হয়েছে, কিন্তু ভাবছি সামান্য একটা ফটো হাতাবার জন্য এত কাণ্ড কে করবে? কেনই বা করতে পারে? আমি পতাকিদাকে বারবার জিজ্ঞেস করেছি কেউ তাকে কিছু বলেছে কিনা, কিংবা তার পিছু নিয়েছিল বলে মনে হয়েছে কিনা। পতাকিদা বলল একটা লোক তার পিছু নিয়েছিল। আমার বিশ্বাস হচ্ছে না, আবার কথাটা উড়িয়েও দিতে পারছি না। হয়তো একটা গোলমাল আছে, হয়তো। পরে সেটা ভাবা যাবে। আগে তুমি একটা ফোন করো পাজামশাইকে, তার রিয়াকশনটা দেখো, তারপর যা করার করতে হবে। আপনি যদি দেখেন তার চেয়ে ভালো আর কি হবে? জহর অনুরোধের গলায় বলল। কিকিরা হাসলেন, সমেহ হাসি। দেখা যাক। তারাপদদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর জহরকে বললেন কিকিরা, এরা অ্যামেচার, আমারই মতন, যেমন গুরু তেমনই চালা, তবে কাজের বেলায় অপদার্থ নয় একেবারে, বলে হাসলেন। জহরকে আগে কোনোদিন দেখেনি তারাপদরা, দেখার কথাও নয়। দুজনেই দেখছিল জহরকে, একেবারে সমবয়সী না হলেও প্রায় কাছাকাছি বয়স। চোখ মুখের চেহারাতেই বোঝা যায় ভদ্র সাদাসিদে মানুষ, ঘোর প্যাচে থাকার লোক নয়, বরং খানিকটা বেশি সরল। পতাকি আজও দোকানে আসেনি, তবে অনেকটাই ভালো। পাশের দোকানের একটি আধবুড়ো লোককে মাঝে মাঝে ডেকে নিয়ে জহর তার দোকান সামলে যাচ্ছে। আগামীকাল হয়তো পতাকি আসতে পারে। কিকিরাদের দোকানে নিয়ে জহর বলল, কাকা আপনি একটু বসুন, আমি আসছি। 5-7 মিনিট। সন্ধে হয়ে গিয়েছে, এখন 7:15। দোকান বন্ধ হবে আরও ঘণ্টাখানেক পরে, 8টায়। বাইরে বড় রাস্তায় গাড়ি ঘোড়ার ভিড় এখনও কম নয়, তবে কমে আসছে ক্রমশ। একটা বাসের হর্ন কানের পর্দা কাঁপিয়ে চলে গেল এই মুহূর্তে। তারাপদরা দোকানের ভেতরটা দেখতে দেখতে বলল, এ যে একেবারে ভেরি ওল্ড দোকান স্যার। চেয়ার টেবিলগুলো পর্যন্ত সেই আমলের, কাঠের বাজারে দাম আছে। কিকিরা নিস্পৃহ গলায় বললেন, ওল্ড ইজ গোল্ড। তারাপদ মজা করে বলল, পিওর না খাদ মেশানো? চন্দন দোকানের দেওয়ালে টাঙানো কয়েকটা ফটো দেখছিল। ফ্রেমে বাঁধানো বড় আর মাঝারি ছবি, দেশবন্ধু চিত্তরঞ্জন, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, একটি বৃদ্ধ সন্ন্যাসী, মড়ক বা দুর্ভিক্ষের অসাধারণ এক ফটোগ্রাফ। আরও আছে পুরনো হাওড়া ব্রিজ, ময়দানে দাঁড়ানো এক ফিটন, একটা ভাঙা কলসি আর কাক, কলকাতার গঙ্গার ঘাট, বাবুঘাট বোধহয়। চন্দনের কৌতূহল হচ্ছিল, কিছু ফটোগ্রাফ এত পুরনো যে ওসব দৃশ্য যখন তোলা হয়েছে জহর তখন জন্মায়নি, বা শিশু। কিকিরা চন্দনকে দেখছিলেন, অনুমান করতে পারলেন সে কি ভাবছে। বললেন, জাদুবাবু, জহরের বাবার হাতে তোলা ফটো অনেক, দু একটা আবার বাবার গুরুর, মানে যিনি হাত ধরে জহরের বাবাকে বিদ্যাটা রপ্ত করাতেন। বাকি যা দেখছ। কথাটা শেষ করতে না দিয়ে চন্দন বলল, আপনি দেখছি নারী নক্ষত্র জানেন। জানি মানে শুনেছি, আড্ডা মারা স্বভাব, দোকানে এলে গল্পগুজব হতো তখন শুনতাম। বিখ্যাত বিপ্লবী হেমকানুনগো একজন মাস্টার ফটোগ্রাফার ছিলেন, জানো? চন্দন মাথা নাড়ল, জানে না। স্টুডিওর একটা অফিস ঘর, হাত কয়েক জায়গা, টেবিল চেয়ার, একটা পুরনো আলমারি, কাচের পাল্লা, ভিতরে বিক্রি বাট্টার জন্য সস্তা 2-3টে বক্স ক্যামেরা, ফিল্ম রোল, বাঁধানো অ্যালবাম। ডান পাশে বোধহয় স্টুডিও ঘর, কাঠের খুপড়ি ঘরের দরজা। তারাপদ হঠাৎ হেসে বলল, কিকিরা, আপনি কি কোনো সময় ক্যামেরা কাঁধে ঘুরতেন নাকি? আমি? না তারাবাবু, নেভার। আমার দুটো জিনিস নেই, ধৈর্য আর তৃতীয় নয়ন। সে কি স্যার, আপনার তো দুটোই প্রবল। ঠাট্টা করছো? তাহলে তো তোমাদের ভজুদার বাণী শোনাতে হয়। কে ভজুদা? ফিশ ক্যাচার। আমার ছেলেবেলার কথা বলছি। ভজুদা আমাদের পাড়ার পয়লা নম্বর ওস্তাদ ছিল মাছ ধরার। 11টা নানা টাইপের ছিপ, 1 কৌটো বড়শি, 7 কিসিমের চার বানাতে পারত। ভজুদার কাছে তালিম নিতে গিয়েছিলাম, একটা পুঁটি মাছও ধরতে পারিনি। ভজুদা তখন মাথায় চাটি মেরে বলেছিল, তোর দ্বারা হবে না। ওরে গাধা, তোর না আছে ধৈর্য, না আছে চোখ, না ধৈর্য না দৃষ্টি। ওরে ভূত, অর্জুন কি সাধে অর্জুন? চোখের দৃষ্টি একেবারে নিবাত নিষ্কম্প। তুই গর্ধব, গো ব্যাক। ভাতের পাতে যে মাছ ভাজা পাবি তুলে নিয়ে মুখে পড়গে যা, পুকুরের মাছে তোর নো চান্স। তারাপদ হাসতে হাসতে বলল, সংস্কৃত বাণীটাও ভজুদার? ও ইয়েস, ভজুদার ইংলিশও ছিল আমার মতন, হোমমেড ইংলিশ। ওরা হেসে উঠল। এমন সময় ফোন বাজলো দোকানের, টেবিলের উপর ফোন। কিকিরারা ফোনটার দিকে তাকিয়ে থাকলেন। জহর ফেরেনি এখনো। তিনি ইতস্তত করে উঠে গিয়ে ফোন ধরলেন।
সাড়া দিলেন না কিকিরা। সরাসরি নয়, তবে শব্দ করলেন, কাশলেন যেন। ওপাশ থেকে গম্ভীর গলা, জহর। কিকিরা টেলিফোনের মুখের কাছটায় হাত চাপা দিলেন। তারাপদদের দিকে তাকিয়ে ইশারা করলেন চুপ করতে। কিকিরা টেলিফোনের মুখের কাছটায় হাত চাপা দিলেন। তারাপদদের দিকে তাকিয়ে ইশারা করলেন চুপ করতে। উনি একটু বাইরে গেলেন, আসবেন এখনই। কিকিরা ফোনের মুখ থেকে হাত সরিয়ে সাধারণভাবে বললেন, তুমি কে? ওপার থেকে প্রশ্ন। আমি ওর চেনা কাস্টমার, আমাকে বসিয়ে একটু বাইরে গেছেন, দরকারি কাজে এসে পড়বেন। ঠিক আছে, আমি পরে ফোন করছি। কি নাম বলবো? বিনয়বাবু। ওপাশে ফোন নামিয়ে রাখলেন ভদ্রলোক। কিকিরা তারাপদদের দিকে তাকালেন। পাজাবাবুর ফোন। গলায় ঈষৎ উত্তেজনা। সরে এলেন টেবিলের সামনে থেকে। তারাপদ বোধ হয় আগেই আন্দাজ করেছিল। চন্দনের দিকে তাকালো। পাগল নাকি স্যার? তারাপদ বলল। গম্ভীর। হিজ মাস্টার্স ভয়েস। চন্দন ঠাট্টা করে বলল, মেজাজ আছে। তা থাক, কড়া হলে অন্যরকম মনে হতো। ততক্ষণে জহর ফিরে এলো। এসেই বলল, আমার একটু দেরি হয়ে গেল কাকা, আসলে আমি বুলুবাবুর দোকানে গিয়েছিলাম। ওর বাবাকে বিকেলে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, হার্ট অ্যাটাক। খবর নিয়ে এলাম, পাশাপাশি সব দোকানে একসঙ্গে আছি। তোমার বিনয়বাবু ফোন করেছিলেন। জহর যেন ঘাবড়ে গেল। কিছু বললেন? আবার ফোন করবেন। মাথা নাড়তে নাড়তে জহর টেবিলের সামনে নিজের জায়গায় গিয়ে বসল। কাল থেকে এই নিয়ে বারচারেক হয়ে গেল। একবার ফোন আসে আর আমার বুক ধরফর করে। তুমি কাল পাজামশাইকে ফোন করে খবরটা জানিয়েছো তাহলে? জানিয়েছি, তবে একটু ঘুরিয়ে। মানে? বললাম, যে লোকটিকে পাঠিয়েছিলাম আমার দোকানের পাতকিদা, সে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছে, তার ব্যাগটা পাওয়া যাচ্ছে না। কোথায় হারালো? অশ্বত্থামা হতো ইতিগজ। হ্যাঁ, এইরকমই আর কি। শুনে তো উনি একেবারে আগুন, রাগে ফেটে পড়লেন। যা মুখে এলো বললেন আমাকে। আমি তখনকার মতো ওকে ঠান্ডা করার জন্য বললাম, আমি খোঁজখবর করছি ব্যাগটার। পতাকিদা বাড়িতে পড়ে আছে বিছানায়, নয়তো। ওতে কি আর ভবি ভোলে? ভুলছে না, কাল দুবার ফোন এসেছে। আজ ওবেলা একবার, আবার এখন একবার। আরও তো আসবে বলেছেন। চন্দন বলল, একটা পুরনো ফটোর জন্য এমন পাগলামি? ভদ্রলোকের এত হইচই করার মানেটা কি? দোকানের ভেতরের দরজাটা হালকা কাঠের ঠেলা দরজা। বাইরের দিকেও একটা দরজা আছে কাঠের। দরজা ঠেলে যে ঢুকলো তার হাতে চায়ের কেটলি আর কাপ। জহরকে বলতে হলো না, আগেই বলে এসেছে। কিকিরাদের চা দিল লোকটি। জহরও চা নিল। লোকটি চলে যাওয়ার পর জহর বলল, পতাকিদা আমায় ডুবিয়ে দিল, এখন আমি কি করব? বিনয়বাবুকে সামলাই কেমন করে? তারাপদ তামাশা করে বলল, এক কাজ করুন, বাড়ির কেউ হারিয়ে গেলে লোকে কাগজে বিজ্ঞাপন দেয়, অমুক চন্দ্র অমুক নিরুদ্দেশ, বয়স এত, চেহারার একটা বর্ণনা। আপনি ভদ্রলোককে বলুন ফটো নিরুদ্দেশের একটা বিজ্ঞাপন দিতে কাগজে। বলে হাসল। চন্দন বলল, কেন? শুধু মানুষ কেন, দরকারি জিনিসপত্র, চাবি, লাইসেন্স হারানোর বিজ্ঞাপনও তো কাগজে থাকে। জহর কোনো জবাব দেবে না ভেবেছিল। যার জ্বালা সে বোঝে, অন্য কি বুঝবে? ওরা রসিকতা করছে, করুক। কিছু বলবো না ভেবেও জহর হঠাৎ বলল, যার ফটোর কথা হচ্ছে তিনি অবশ্য সত্যিই নিরুদ্দেশ। কিকিরা একবার তারাপদদের দেখলেন, তারপর জহরের দিকে তাকালেন। নিরুদ্দেশ মানে মিসিং? হ্যাঁ, নিখোঁজ। কবে? কই, তুমি তো আগে আমায় বলনি। আমি কেমন করে বলবো, জানতাম আগে। জানতে না? কবে জানলে? গতকাল, জহর বলল। চুপ করে থাকলো কয়েক মুহূর্ত। তারপর কেমন হতাশ গলায় বলল, কাল যখন উনি আবার ফোন করলেন দ্বিতীয়বার, তখন আমি কিছু না ভেবেই বলেছিলাম। আপনি রাগ করছেন কেন? একটা ফটো তো। আপনি বলুন, যেদিন বলবেন আমি আপনার বাড়ি গিয়ে তুলে আনবো। উনি প্রায় সঙ্গে সঙ্গেই ভীষণ রেগে গিয়ে বললেন, কার ফটো তুলবে? যে মানুষ নেই তার ফটো তুলবে? ননসেন্স। কাজটা অত সহজ হলে আমি তোমায় পুরনো ফটোটা পাঠাতাম না। বলতাম না তুমি ওই পুরনো ফটো থেকে আমায় একটা এনলার্জ কপি করে দাও। নেই মানে? কিকিরা বললেন, মানে আমি জানি না, তবু বোকার মতো বলেছিলাম। সে কি মারা গিয়েছেন? আমার কথা শুনে কি ভাবলেন কি জানি। শুধু বললেন মিসিং, খোঁজ পাওয়া যায়নি। মিসিং? তারপর? আর কিছু বলেননি। আমিও সাহস করে অন্য কিছু জিজ্ঞেস করতে পারিনি। কিকিরা বেশ অবাক। চন্দনদের দিকে তাকালেন। তারাও বোকার মতন বসে আছে, বুঝতে পারছে না ঠিক কি হয়েছে বা কি হতে পারে। এমন সময় ফোন বাজল। ফোন তুলল জহর। হ্যাঁ, জহর বলছি। ওপাশ থেকে বিনয়বাবুই কথা বলছেন। কি বলছেন কিকিরা শুনতে পাচ্ছিলেন না, শোনার কথাও নয়। জহর শুধু সাড়া দিয়ে যাচ্ছিল। সামান্য পরেই ফোন রেখে দিল জহর। পাজামশাই? হ্যাঁ। কি বললেন? বললেন কাল বিকেলে উনি নিজেই আসবেন দোকানে। অনেক খুঁজে একটা নেগেটিভ তিনি পেয়েছেন, অন্য নেগেটিভ। পরে থেকে থেকে ফেড হয়ে গিয়েছে, নষ্ট হয়ে যাওয়াই সম্ভব। তবু সেটা নিয়েই তিনি আসবেন, যদি কাজে লাগে। তারাপদ হঠাৎ বলল, তা আগে এলেই তো পারতেন। জহর বলল, উনি অসুস্থ মানুষ, বয়স হয়েছে। কি করে বুঝবেন যে ফটোটা পাঠাচ্ছিলেন সেটা ওভাবে হারিয়ে যাবে?
উনি অসুস্থ? কি অসুখ? কিকিরা জানতে চাইলেন। আমি তো শুনলাম সবসময় মাথা ঘোরে। বললেন ভার্টিগো। ভার্টিগো? চন্দন বলল, ভার্টিগো সাধারণত ঘোরানো সিঁড়িটিরি উঠতে গেলে হয়, খুব উঁচু জায়গায় গিয়ে নিচে তাকালেও হয়, আরও নানা কারণে হতে পারে। উনি কি হাইপার টেনশন মানে হাই ব্লাড প্রেশারে ভোগেন? অসহায় মুখ করে জহর বলল, আমি জানি না, হতে পারে। কিকিরা কি যেন ভাবছিলেন, চোখ বুঝে ডান হাতটা কপালে রেখে বসে থাকলেন। খানিকটা পরে চোখ খুললেন, বললেন, শোনো, উনি কাল আসছেন, আসুন। ভালোই হলো, আমিও আসবো, তবে দোকানে নয়। উনি যতক্ষণ থাকবেন ততক্ষণ নয়। তার বদলে একটা জিনিস আমি রেখে যাব। বলে কিকিরা হাত বাড়িয়ে টেবিলের একটা নির্দিষ্ট জায়গা দেখালেন। শোনো জহর, কাল একসময় এই বেলার দিকে এসে আমি তোমার টেবিলেই ওই জায়গায় একটা ডেস্ক পে হোল্ডার রেখে যাব, 6-7 ইঞ্চি লম্বা। হোল্ডারের মাঝখানে একটা ছোট্ট ঘড়ি, টেবিল ঘড়ি দেখতে কালো, ছোট হালকা স্মল পিস। ঘড়িটার দুপাশে দুটো খোপ আছে, একটাতে পেন হোল্ডার মানে কলম রাখার ব্যবস্থা, অন্যটায় পেপার কাটার ক্লিপ। এসব আসলে টেবিল ঘড়ি হলেও এটা কিন্তু টেপ রেকর্ডার। পেন হোল্ডারের মুখটা আসলে মাইক, তলায় টেপ আর ব্যাটারি রাখার ব্যবস্থা। বাইরে থেকে কিছুই বোঝা যায় না। জাপানি মাল তো, পাক্কা অ্যারেঞ্জমেন্ট। ফ্যান্সি মার্কেট থেকে কিনেছিলাম। আমার কাছে এরকম দু একটা জিনিস আরও আছে অন্য কায়দার, তবে সেগুলোই এখন সুবিধা হবে না। ঘড়িটাই একদম মানিয়ে যাবে। তারাপদরা কিকিরার বাড়িতে হরেক রকম পুরাতন, নতুন, নানান ধরনের জিনিস দেখেছে। এসব তার জমিয়ে রাখার শখ। ওরা অবাক হলো না। জহর বলল, অবাক হয়েই, ঘড়ি নিয়ে আমি কি করব কাকা? তুমি কি করবে আর, সময় মতন চালু করে দেবে। কেমন করে দেবে আমি দেখিয়ে দেব, ভেরি ইজি ব্যাপার। তারপর পাজাবাবুকে যা বলার বলতে দেবে, তুমি চেষ্টা করবে তাকে দিয়ে বেশি কথা বলাবার। মানে? মানে যতটা পারো নিরুদ্দেশ সম্পর্কে জানার চেষ্টা করবে, কোথায়, কবে, কেমন করে নিরুদ্দেশ হলেন মহিলা। এতকাল পরে ফটোটা এনলার্জ করার দরকার পড়লো কেন? কি হবে এনলার্জ করিয়ে? অত রিটাচ করারই বা দরকার কেন? ফটোই হলো না তো রিটাচ, যদি ওর নেগেটিভ থেকে হয়। কিন্তু কাকা, এসব ওর ফ্যামিলির ব্যক্তিগত ব্যাপার, বলবেন কেন? না বলতেও পারেন, আই অ্যাডমিট। তবে জহর, আমি পাজামশাইকে দেখিনি, তার সম্পর্কে জানি না কিছু। তবু তোমায় বলছি, ভেতরে কোনো বড় রহস্য আছে, সাম মিস্ট্রি। নয়তো এতকাল পরে ভদ্রলোক ফটো নিয়ে এত ব্যস্ত উতলা হতেন না। জহর চুপ করে থাকলো। কিকিরা তারাপদদের দিকে তাকালেন। তারাপদরাও যেন গন্ধ পাচ্ছিল রহস্যের। আমি এখন উঠি, কিকিরা বললেন জহরকে। ঘাবড়ে যেও না, কাল আমি যথাসময়ে তোমার স্টুডিওর কাছাকাছি হাজির থাকব, দেখাও হবে। নার্ভাস হবে না একেবারে। চলি। কিকিরা উঠে পড়লেন। হালদার স্টুডিও থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে খানিকটা এগিয়ে কিকিরা দাঁড়িয়ে পড়লেন। কলকাতা শহরে কদাচিৎ বসন্তকালের মোলায়েম ফুরফুরে স্নিগ্ধ হাওয়া অনুভব করা যায়। এখন যে হাওয়া দিচ্ছিল তা মনোরম, খানিক এলোমেলো। ফুটপাতের পাশেই পুরনো এক গির্জা, সামান্য ফাঁকা মাঠ, কয়েকটা সাবু গাছ। কটা বাজলো চাদু? চন্দন ঘড়ি দেখল হাতের, 7:30 বেজে গিয়েছে। কিকিরা একবার আকাশের দিকে তাকালেন। পূর্ণিমার কাছাকাছি কোনো তিথি, দ্বাদশী ত্রয়োদশী হবে। ভাবছি একবার পানু মল্লিকের কাছে যাব। ক্রিমিনাল লয়ার? তারাপদ বলল। ক্রিমিনাল লয়ার আবার কি হে? ক্রিমিনাল কেসের প্র্যাকটিস করেন। ওই হলো, তা তার কাছে কেন? পানুদাকে বলেছিলাম আপনার পাড়ার কাছাকাছি পাজামশাই থাকেন, একটু খবরাখবর নেবেন। ও, কোথায় থাকেন আপনার পানু মল্লিক? কেশব সেন স্ট্রিট। বলেই হাত বাড়ালেন কিকিরা। দেখি একটা ফু দাও তো। ফু মানে সিগারেট। কিকিরা নিজের মনেই বললেন, পানুদার ঠিকানা কেশব সেন স্ট্রিট হলেও ওর বন্ধু বান্ধব, আড্ডা, থিয়েটার ক্লাব বরাবরই বউবাজারের দিকে ছিল। সিগারেটের প্যাকেট এগিয়ে দিয়ে তারাপদ বলল, এখন যাবেন? বেটাইম হয়ে যাবে না? গিয়ে হয়তো দেখবেন ভদ্রলোক মক্কেল নিয়ে বসে আছেন। উকিল আর ডাক্তার সন্ধেবেলায় কামাই দেয় না শুনেছি, টাকা কামাবার টাইমই ওটা। বলে চোখ টেরা করে চন্দনকে দেখল। চন্দন পাত্তাই দিল না তারাপদকে, কথাটা যেন তার কানেই যায়নি। আপনি একা যাবেন তো চলে যান, আমরা কেটে পড়ি। তা হয় না, তোমরাও চলো। আরে আমি বুড়ো মানুষ, অর্ধেক কথা মাথায় আসে না, যা শুনি ভুলেও যাই। চলো। আমাদেরও টেনে নিয়ে যাবেন? বাহ, তোমরাই তো আমার কমান্ডো। তারাপদরা হেসে উঠল। কিকিরা নজর করে ফাঁকা ট্যাক্সি দেখছিলেন, পেয়েও গেলেন একটা। ট্যাক্সিতে বসে কিকিরা হঠাৎ বললেন, চাদু, তোমাদের ডাক্তারিতে কি বলে? এমন তো অনেক সময় দেখো। আপাতত গোড়ায় গোড়ায় যে রোগটাকে সিম্পল বলে মনে করছো, পরে দেখলে সেটা ভীষণ জটিল হয়ে দাঁড়াচ্ছে, ঠিক কি না? চন্দন মাথা হেলিয়ে বলল, হয়। আমার সন্দেহ হচ্ছে পাজাবাবুর কেসটা জলবৎ নয়। তারাপদ বলল,
স্যার, জলবৎ না জটিলবৎ সে কথা বাদ দিন, এই কেসটা তো আপনাকে কেউ নিতে বলেনি, ক্লায়েন্ট নেই, তবু নিজেই আপনি নাক গলাচ্ছেন। কিকিরা বললেন, আমার যে স্বভাবই ওই রকম, নেই কাজ তো খইবাজ, বলে হেসে উঠলেন। পানু মল্লিক নিচেই ছিলেন, তার বাড়ির চেম্বারে। এক মক্কেলকে সবেই ঘর থেকে সরিয়েছেন। কিকিরা মুখ বাড়ালেন, আরে কিঙ্কর, আসবো? ন্যাকামি করো না, এসো। আপনার আরেক মক্কেল বাইরে বসে আছে। কালি, পানু মল্লিক ডাকলেন। ঘরের এক পাশে আধবুড়ো একটা লোক টাইপ মেশিন আর কাগজপত্র নিয়ে বসেছিল, কাজ নিয়ে ব্যস্ত। পানু মল্লিক বললেন, বাইরে বলরামশীল বসে আছে, তাকে বলে দাও কাল কোর্টে গিয়ে যারা দেখা করে। জজ সাহেবকে কাল পাবো না, এ হপ্তাহে কাজের কাজ কিছুই হবে না, সবুর করতে হবে কটা দিন। কালি চলে গেল। পানু মল্লিক কিকিরাদের বসতে বললেন, ও দুটি তোমার নন্দীভৃঙ্গি নয়? কিকিরা হাসলেন। তারাপদদের চেনেন পানু, চোখের চেনা। দু চারটে সাধারণ কথা। তারপর কিকিরা বললেন, আমার সেই পাজামশাই বিনয় পাজার খোঁজ নিয়েছেন? নিয়েছে কিছু কিছু। আরে ওই ভদ্রলোক তো এখন লাটে উঠে বসে আছেন, টোটালি ডুবে গিয়েছেন। মানে? আমি শুনলাম ভদ্রলোক দেনায় দেনায় মাথা ডুবিয়ে বসে আছেন। সবচেয়ে বড় দেনা হলো 30-35 বছর আগে 12 কাঠা জমি এরকম হবে একটা লোককে মর্টগেজ দেন। জমির মালিকানা ছিল বিধবা মায়ের নামে, 70-80 হাজার টাকায় মর্টগেজ ছিল। সুদ ধরা ছিল টাকার ওপর। এখন সুদ সমেত তার পাওনা 6-7 লাখ টাকা। তারাপদ আটকে উঠে বলল, 6-7 লাখ? কম্পাউন্ড ইন্টারেস্ট হলে হতেই পারে। তার উপর ওই জমিতে একটা ছোট সিনেমা হল তৈরি করেছিলেন ওই ভদ্রলোক, যিনি টাকা ধার দেন। বছর কয়েক হলো সিনেমা বন্ধ, চলছে না। কেন জানি না, ওসব থার্ড ক্লাস হল আর চলে না বলেই বোধ হয়। এছাড়া এছাড়া বরানগরের দিকে একটা বাজার ছিল, লিজ দিয়েছিলেন, সেটাও হাতছাড়া হয়েছে। আর আরও ছিল চিতপুরের দিকে একটা বাড়ি ছিল, 12 ভাড়াটের বাস। তারা ভাড়া তো দেয়ই না, বাড়ির মালিকানাও মানতে চায় না, কোর্ট দেখিয়ে দেয়। আশ্চর্য। ধুস, এতে আবার আশ্চর্য হবার কি আছে? কলকাতা শহরের কত পুরনো বাড়ির এই হাল, তোমরা খোঁজ পাবে কেমন করে? কিকিরা চুপ করে থাকলেন কিছুক্ষণ, পরে বললেন, শুনেছি বীরভূমের দিকে পাজামশাইয়ের মাতুল বংশ, ওদিকেও ফাঁকা, সেখানে জমি জায়গা বাগান পুকুর। জানি না কিঙ্কর, আমার কাছে তেমন খবর নেই। বীরভূমের দিকে মায়ের বাপের বাড়ি ছিল শুনেছি, তবে জমি জমা বাগান সত্যি কতটা ছিল, আর থাকলেও শেষ পর্যন্ত মায়ের বাপের বাড়ির সম্পত্তি ওর হাতে এসেছিল কিনা বলতে পারবো না। খোঁজ করার উপায় আমার নেই। বলতে বলতে পানু মল্লিক আয়াস করে একটা সিগারেট ধরালেন। কালি, এদের চা কি হলো? বাড়ির মধ্যে বলেছ? কালি বলল, বলে এসেছে। কিঙ্কর, বলুন পানুদা, ব্যাপারটা কি হে? তুমি হঠাৎ পাজা নিয়ে পড়লে কেন? ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ পরিচয় নাই, তবে দেখেছি লোকটিকে। প্রায় বুড়ো, 60-62 তো হবেই। বনেদি চেহারা, ধুতি পাঞ্জাবি পরেন, মাথার চুল 12 আনায় সাদা, পথে ঘাটে বড় একটা চোখেই পড়ে না। শুনেছি নিজের ওই বাড়ি ছেড়ে বেরোন না একরকম। তার আপাতত কোনো সংসারও নেই, মেয়ে জামাই বিদেশে। কিকিরা মন দিয়ে পানুবাবুর কথা শুনছিলেন, যত শুনছিলেন ততই যেন ধাঁধায় পড়ে যাচ্ছিলেন। কাঠের ট্রে করে চা নিয়ে এলো একটি ছোকরা। নাও চা খাও, পানুবাবু বললেন। ব্যাপারটা কি আমায় একটু বলবে? কিকিরা মাথায় হেলালেন। চায়ের কাপ তুলে নিলেন টেবিল থেকে, তারপর সংক্ষেপে বললেন ঘটনাটা। পানু শুনলেন। ভালো উকিলের চোখ কান যেন অনেক বেশি সতর্ক ও তীক্ষ্ণ হয়, বিশেষ করে ক্রিমিনাল প্র্যাকটিস নিয়ে যাদের দিন কাটে মাসের পর মাস। কিকিরা চুপ করলেন। চন্দন আর তারাপদও কোনো কথাই বলেনি। তারা নেহাতি যেন সঙ্গী। মাঝে মাঝে মনে হচ্ছিল ওদের উদাসীন ভাব দেখে বিষয়টা নিয়ে কিকিরার যত উৎসাহই থাক, তাদের বিশেষ কোনো আগ্রহ নেই। পানু মল্লিক একটা অদ্ভুত শব্দ করলেন, তারপর বললেন, কিঙ্কর, যত চোর গুন্ডা বাটপার খুনে নিয়ে আমার দিন কাটে, এক্সপিরিয়েন্স কি কম হলো? দেখলাম অনেক, হাই লেভেল, লো লেভেল, কোথায় ক্রিমিনাল নেই? এভরিহোয়ার। পেশাদারিভাবে কথার প্যাচে অনেককে তো বাঁচিয়েছি, অনেকের জন্য সরকারি খানা দাঁড়ানোর ব্যবস্থা করেছি 2-4 বছরের জন্য। তা সে কথা থাক, আসল কথাটা কি জানো ভাইয়া? ক্রিমিনালরা 2 ক্লাসের হয়। মেনলি একটার কাজকর্ম হয় অনেক সরল গতির, এরা মুখ, টেম্পারমেন্টাল এবং গবেট। আরেক ক্লাসের ক্রিমিনাল দেখেছি, এরা যত চতুর ততই জটিল। এদের হলো বক্রগতি, ধরাই যায় না। বেটারা সত্যিই ধর্মরাজ যুধিষ্ঠির না, এক একটা ভয়ঙ্কর শয়তান। আমি পাজামশাই সম্পর্কে আগে থেকে কোনো কমেন্ট করব না, কিন্তু তুমি যদি ওকে নজরে রাখো, হয়তো সত্যি মিথ্যে অনেক কিছু জানতে পারবে। আর শোনো, আমি ভদ্রলোক সম্পর্কে আরও খোঁজখবর নেওয়ার চেষ্টা করব, জানাবো তোমায়। কিকিরা উঠে পড়লেন। চলি পানুদা, আপনি যা বলেছেন আমি তার সঙ্গে একমত। চন্দনরাও উঠে পড়ল। রাস্তায় এসে চন্দন বলল,
কিকিরা, আমাদের হাসপাতালে বীরভূমের একটা ছেলে আছে, আমার কলিগ। বীরভূমের খোঁজ আমি নেব। 2 দিন কেটে গেল। কিকিরা আশা করেছিলেন জহরের টেবিলে যে যন্ত্রটি রেখে এসেছিলেন সেই গোপনে রাখা টেপ রেকর্ডার থেকে বিনয় পাজার মুখে তার নিজের তরফের কথা অনেকটাই জানা যেতে পারে। পাজামশাই কম কথার মানুষ, জহরও ততটা চতুর নয়। তার সেই বুদ্ধি আর তৎপরতাও নেই যে খুঁচিয়ে ভদ্রলোকের মুখ থেকে, বলা ভালো পেট থেকে, 10টা কাজের কথা বার করে নেবে। জহর পারেনি। ওরই মধ্যে কাজের কথা যা জানা গিয়েছে তা হলো বিনয়বাবু তার মা আর বাড়ির কাজকর্মের 2-3 জনকে নিয়ে সে বছর হরিদ্বার ঋষিকেশ যান। ওই পথে যতটা পারেন যাওয়ার ইচ্ছে ছিল। তখনও ঠিক বর্ষা পড়েনি, গরম শেষ হয়ে আসছে। বিনয়বাবু আগে থেকেই কোথায় যাবেন কোথায় উঠবেন সে ব্যবস্থা করে রেখেছিলেন। সবই প্রায় কোনো না কোনো আশ্রম। বিনয়বাবুদের পরিবারের সঙ্গে পরিচিত 2 পুরুষ তো হবেই। তীর্থযাত্রীদের জন্য ধর্মশালা বা ওই রকম কিছু তো আছেই। তার তীর্থযাত্রার মধ্যে একদিন হঠাৎ দুর্যোগ দেখা দিল, আচমকা। দুপুর থেকেই বৃষ্টি, বিকেল শেষে সেই বৃষ্টি প্রবল হলো, তার সঙ্গে ঝড়। অন্ধকারে ডুবে গেল পাহাড় পর্বত গাছপালা, কিছুই আর ঠাওর করা যায় না। তখন ঘন রাতও নয়, বৃষ্টি পড়েই চলছে। হঠাৎ সব কেমন দুলে উঠল, ভীষণ এক শব্দ। মুহূর্তের মধ্যে রটে গেল ভূমিকম্প। তখন মাথা ঠান্ডা রাখার মতো মানুষই বা কজন? প্রাণের ভয়ে কে যে কিভাবে মাথার আশ্রয় সাধারণ ধর্মশালা ফেলে বাইরে বেরিয়ে গেল পাগলের মতো এবং ছোটাছুটি শুরু করলো বোঝানো মুশকিল। পাজাবাবুর পরিবারের একজন সেই দুর্যোগে চিরকালের মতো হারিয়ে গেলেন। পাজাবাবুর বৃদ্ধা মা। বৃদ্ধা হলেও একেবারে অক্ষম বা পঙ্গু নন। কোথায় হারালেন? সম্ভবত দিক দিশা পথ ঠিক করতে না পেরে ওই বৃষ্টি আর অন্ধকারের মধ্যে পাহাড়ি সরু পথের কিনারা থেকে গড়িয়ে পড়েছিলেন নিচে কোনো গভীর খাদে। সেখান থেকে কাউকে উদ্ধার করা অসম্ভব। ঘন গাছপালায়, পাথরে মাটিতে, অন্ধকার একেবারে। কোন অতলে নেমে গিয়েছে সেই খাদ কে জানে। তার উপর ধস নেমেছিল কোথাও কোথাও, বৃষ্টি তো ছিলই। যাই হোক, পরের দিন বিকেলে আবহাওয়া খানিকটা ভালো হলেও ওর খোঁজ করা সম্ভব হয়নি। তার পরের দিন উন্নতি হলো আবহাওয়ার। বৃদ্ধার খোঁজ করা হলো, পাওয়া যায়নি। সকলেরই ধারণা হলো উনি মারা গিয়েছেন। দেহটা কোথায় চাপা পড়ে আছে জানা সম্ভব নয়। ঘটনাটা ঠিক 5 বছর আগেকার। আশ্চর্যের ব্যাপার, এই সময়ের প্রায় বছরখানেক আগে বিনয় পাজা জহরকে বাড়িতে ডেকে পাঠিয়ে বৃদ্ধার ফটোটি তুলিয়েছিলেন। উনি কি করে জানবেন, জানা সম্ভব যে বছরখানেকের মধ্যেই এই পরিণতি হবে মায়ের? কিকিরা যেন একটা বিদঘুটে অঙ্ক নিয়ে হিমশিম খাচ্ছেন। কোন পথে যাবেন বুঝতে পারছেন না, নিজের ওপরেই অপ্রসন্ন হয়ে উঠেছিলেন। এমন সময় ছকু এসে হাজির। গুরুজির তলব না এসে থাকতে পারে? ছকু এসে যথারীতি গড় হয়ে কিকিরার পা ছুঁয়ে প্রণাম করল। তারপর হাত কয়েক তফাতে মাটিতে বসল। গুরুজির সামনে কোনোদিনই সে উঁচু জায়গায় বসে না। তোমায় আরও আগে খবর দিলে ভালো হতো, কিকিরা বললেন। মাথায় এসেছিল একবার, কিন্তু ভাবলাম আগে থেকে খবর না দিয়ে এদিকের ব্যাপারটা বুঝে নেই আগে। খবর ভেজলেই চলে আসতাম, ছকু বলল। কই কাম আছে গুরুজি? আছে। আগে বলো, তোমার বাড়ির সব খবর ভালো? বাল বাচ্চা ভালো? বহুকে ঘোড়া মেলারও ধরেছিল, এখন ঠিক হয়ে গেছে। কিকিরা হাসলেন, পরে বললেন, ছকু তুমি তো বড় ওস্তাদ ছিলে। এদিকেই আগে তোমার কারবার ছিল, এখন পাড়া পাল্টেছ, পেশাও পাল্টে ফেলেছ অনেকদিন। ছকু যেন লজ্জার মুখ করে হাসল। আচ্ছা, একটা কথা বলতে পারো? ধর্মতলার লাইনে তোমার পুরনো চেলা কে কে আছে এখনো? ছকু একসময় পকেটমারদের মাস্টার ছিল, ভালো ট্রেনার, হাতে কলমে কাজ শিখিয়েছে। তখন সে মাস্টার ওস্তাদ। এখন সে অন্য পাড়ায় লন্ড্রির দোকান দিয়েছে, মাঝে মাঝে অল্প স্বল্প টেইলরিং। এখনও তার চেলা আছে, তারা মাস্টার বলে ডাকে ছকুকে। ছকু নিজে পকেটমারের মতন ইতর কর্ম করে না, তবে চেলাদের ছোটোখাটো টিপস দিতে আপত্তি কিসের? ছকু বলল, আছে। কেন গুরুজি? আমার একটা কাজ করতে হবে, হুকুম করুন। একটা লোকের খোঁজ দিতে পারবে? ক্যাসা লোক? কিকিরা সেদিনের ঘটনার কথা বললেন। যে লোকটা পতাকের ব্যাগ উঠিয়ে নিয়ে গলির মধ্যে পালিয়ে গিয়েছিল, তার একটা বর্ণনাও দিলেন যতটা পারেন। আচমকা ঘটনা, মন দিয়ে নিখুঁতভাবে সব দেখার মতন অবস্থা নয় তখন, তবু যতটা পেরেছেন দেখেছেন কিকিরা। ছোকরার গায়ে ছিল চাকার মতো গোল গোল সাদা লাল ছাপতোলা গেঞ্জি, ঘোড়ার মাঠের জকিদের মতন অনেকটা, মাথার চুলের সামনেটা সাপের মতো ফনাতোলা, লম্বা জুলফি। ছকু সব শুনল, ভাবল কিছুক্ষণ, পরে বলল, লাইনে নয়া নয়া ছোকরা চলে আসছে গুরুজি। আপনি যার কথা বললেন আমি ওকে চিনি না, নয়া ছোকরা হবে তো। আমার পুরনো দোস্তরা আছে এখানে, পাত্তা নিয়ে নেব। কিকিরা বললেন, ছকু আমি জানতে চাই যে লোকটা রাস্তা থেকে ব্যাগ কুড়িয়ে নিয়ে পালালো সে সত্যি ওই এলাকার পকেটমার, না অন্য মতলব ছিল তার? ছকু বুঝতে পারল।
আসলে লোকটা মামুলি পকেটমার, না তাকে কেউ ওই কাজের জন্য ভাড়া খাটাচ্ছিল জেনে নিতে চান গুরুজি। কাজটা সহজ, ছকু জেনে নেবে। কলকাতা শহরের প্রত্যেকটি এলাকায় সেখানকার পকেটমারদের ঘাঁটি থাকে। ঘাঁটির বাদশাও থাকে, মানে লিডার, কর্তা। তার হুকুম না মানার মতন বুকের পাটা কারোর হয় না। তুমি তাড়াতাড়ি খবর নিয়ে আমায় জানাবে। ছকু মাথা নাড়ল, হয়ে যাবে কাজ। আরও খানিকটা বসে চা খেয়ে ছকু চলে গেল। বিকেলে চন্দন এলো। তারা আসেনি? এখনো নয়, আসবে। চন্দন রুমালে মুখ মুছতে মুছতে বলল, কি গরম পড়ে গেল স্যার। চৈত্র মাস শুরু হয়ে গিয়েছে, দেখতে দেখতে টেম্পারেচার। জল খাও বলেই হাঁক দিলেন কিকিরা। চন্দন একবার পাখাটার দিকে তাকালো, জোরেই চলছে। নিজের জায়গাটিতে বসতে বসতে চন্দন বলল, আপনাকে বলেছিলাম না হাসপাতালে আমার এক কলিগ রয়েছে, বীরভূমের বাড়ি, সজল নাগ। নাগ? হ্যাঁ বলেছিলে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, বিনয় বাজাকে চেনো কি? নাগ কি পাজামশাইয়ের দেশের লোক? বীরভূম তো একটা জেলা, পাজামশাইদের জমিদারির চৌহদ্দি ছিল কোন দিকটায়? দিক ঠিক জানি না স্যার, বীরভূম আমার ডিস্ট্রিক্ট নয়। চন্দন বলল। সজল বীরভূম জেলার ছেলে, নলহাটির দিকে তার বাড়ি। সে বলল পাজাদের সে চেনে না, তবে নাম শুনেছে। ডুমুরগ্রাম বলে একটা জায়গা আছে ওদিকে, পাজারা সেখানকার লোক। মানে পাজার মামার বাড়ি ওখানে, চৌধুরী বাড়ি। বগলা জল নিয়ে এলো। জল খেয়ে চন্দর বলল, ইনফ্যাক্ট ডুমুরগ্রাম পাজাবাবুর মামার বাড়ি বেশ বিখ্যাত। মামাদের একসময় জমিদারি টমিদারি ছিল, তবে জমিদারদের এখন আর দাপট কোথায়। ওই লুকিয়ে চুরিয়ে বেনামা করে যা রাখতে পেরেছে তাতেই পেট চলে। অবশ্য পাজাবাবুর মামার বাড়ির অতটা দিনদশা হয়নি। দুমহলা ভাঙা বাড়িটা আছে এখনো। দুমহলা হলেও বাড়ি বিশাল। কাছারি, দেউরি, ঠাকুর দালান সবই আছে। আছে মদনমোহনের মন্দির। দেবোত্তরের আয় থেকে বছরে দুর্গাপূজাটাও হয় এখনো। কে থাকে ওখানে? কেউ নয়, জনাদুই কর্মচারী আর একজোড়া বাস্তুসাপ। চন্দন হাসল। বারোয়ারি লোকজনও ঢুকে পড়ে। কিকিরা যেন চোখ বুঝে অনুমান করার চেষ্টা করলেন ডুমুর গ্রামের জমিদার বাড়িটা। চাদু, আমাদের বুঝতে একটু গোলমাল হচ্ছিল। একেবারে সঠিক করে বলতে গেলে বলতে হয় বিনয়বাবুর পৈতৃক বাড়ি কলকাতায়, ঠনঠনিয়ার দিকে, যেখানে এখন তিনি আছেন। এটা তার নিজস্ব। আর ওই বীরভূমের বাড়ি, এটা ওটা যা রয়েছে সব তার মামার বাড়ির। ভদ্রলোকের কপালে ছিল তাই মামার বাড়ির প্রপার্টি যাই হোক না কেন ইনহেরিট করেছেন। ঠিক তো? পুরোপুরি ঠিক। প্রশ্ন হচ্ছে, বিনয়বাবুর মামার বংশে এমন কেউ ছিল না যে লোক সম্পত্তির ভাগিদার হতে পারে, অন্তত পার্টলি? কি বলে তোমার কলিগ? চন্দন বলল, স্যার আমি জিজ্ঞেস করেছিলাম কথাটা। সজল বলল, আরেকজন ছিল, তবে তার থাকা না থাকা সমান। কিকিরা কৌতূহল বোধ করলেন। বললেন, কে? ও বাড়ির একটি ছেলে, বিনয়বাবুর মাস্তুতো ভাই। ঘটনা হলো বিনয়বাবুর মায়েরা দুই বোন, ভাই নেই। বিনয়বাবুর মা বোনদের মধ্যে বড়। ছোট বোন বয়সে খানিকটা ছোট তো বটেই, কপালটাও খারাপ। কম বয়সে বিধবা হন। মায়ের কাছেই অবশ্য থাকতেন। একটি ছেলে ছিল। তা একদিন ছেলেটির দিদিমা আর মা দুই চলে গেলেন। ছেলেটা খ্যাপাটে গোছের, ঘর বাড়ির সঙ্গে আলগা সম্পর্ক। সাধু সন্ন্যাসী শ্মশান মশান করে বেড়াতো। শেষে 20-22 বছর বয়সেই বাড়ি ছেড়ে পালিয়ে গেল। পরে শোনা গেল সে কোনো তান্ত্রিকের দলে গিয়ে ভিড়েছে। অবাক হয়ে কিকিরা বললেন, সে কি, জমিদার বাড়ির ছেলে তান্ত্রিক? চমকে যাচ্ছেন স্যার? চমকাবার কিছু নেই। সজল বলে, বীরভূমের রক্তে নাকি দুটো জিনিসেরই টান আছে, একদিকে বৈষ্ণব, অন্যদিকে তন্ত্র। একদল বাজায় একতারা, অন্য দল শ্মশানের আশেপাশে ঘুরে বেড়ায়। কিকিরার কৌতূহল ততক্ষণে তীব্র হয়েছে। বললেন, একদিকে জয়দেব, অন্যদিকে বামাখ্যাপা। তা পাজাবাবুর মাতুল বংশ কি? ঘোরতর বৈষ্ণব। বৈষ্ণব বংশের ছেলে হয়ে গেল তান্ত্রিক? সজল তো তাই বলে। চাদু, এ তো দেখছি সেই ভক্তকুলে দৈত্য। তারাপদর গলা পাওয়া গেল। বগলার সঙ্গে কথা বলছে। কিকিরা বললেন, চাদু, সেই তান্ত্রিকের আর খবর পাওয়া যায়নি? পরে কখনো বাড়িঘর ভিটেতে দেখা যায়নি তাকে? না, চন্দন বলল। বলে কয়েক মুহূর্ত কি যেন ভাবল। বলল, স্যার একটা কথা মনে রাখবেন, সজল ওই পাজাবাবুর মামার বাড়ির গ্রামের মানুষ নয়। তাদের বাড়ি নলহাটির দিকে। সে যা শুনেছে এ মুখে সে মুখে তাই বলেছে। কোনটা কতদূর সত্যি, কোনটা লোক মুখে বানানো, তা সে জানে না। কিকিরা মাথা নাড়তে নাড়তে বললেন, চাদু, আমার বুদ্ধিতে বলে সামান্য ধোঁয়া দেখলেও অনুমান করতে হবে আগুন অল্প স্বল্প আছে কাছাকাছি। এখানে একটু ধোঁয়া দেখছি, কিন্তু আগুন। তারাপদ ঘরে এলো। শেষ কথাটা তার কানে গিয়েছে। বলল, কিসের ধোঁয়া স্যার? ধুনির। কিকিরা হালকা স্বরে বললেন। ধুনি? কার ধুনি? কোথায়? বলে তারাপদ চন্দনের দিকে তাকালো। তাকিয়ে নিজের মাথা দেখালো। অফিস থেকে বেরিয়ে ওপাড়ার মডার্ন হেয়ার কাটিংয়ে একটা হেয়ার কাট দিলুম, শ্যাম্পুও করিয়ে নিলুম। কেমন হয়েছে রে? চন্দন গম্ভীর মুখে বলল, কুমারটুলির কার্তিক। যা। তারাপদ যেন খুশি হলো না। মুখের ভাবে হতাশ হওয়ার ভান করে বলল, তোর চোখ বলে কিছু নেই।
দারুণ হেঁটেছে। তো হেঁটেছে, বস। বসলো তারাপদ, মাথার চুলে শ্যাম্পুর গন্ধ। সাবধানে একবার মাথায় হাত বুলিয়ে গন্ধটা শুকলো। কিসের ধ্বনি স্যার? কার কথা বলছিলেন? কিকিরার দিকে তাকালো তারাপদ। কিকিরা বললেন, চাদুকে জিজ্ঞেস করো। তুমি শোনো, আমি একটা ফোন সেরে নিচ্ছি। চন্দন ডুমুর গ্রামের বৃত্তান্ত শোনাতে লাগলো তারাপদকে। কিকিরা হালদার স্টুডিওতে ফোন করলেন। বার দুই বৃথা চেষ্টা। কথা চলছিল ওপাশে। 3বারের বার পেলেন। জহর, রায় কাকা বলছি, পতাকি আসছে? ওপার থেকে সাড়া এলো, এসেছে, ভালোই আছে। গুড। তোমার সেই নেগেটিভের কি হলো? পাজামশাই পরে যেটা দিয়েছিলেন? ও কিছু হবে না, নষ্ট হয়ে গিয়েছে। চেষ্টা করেছিলে? চেষ্টা করেও হলো না। একটা কালচে দাগ, আর বাদ বাকি একেবারে ধোয়া। দেখলে মনে হবে ভুতুড়ে। ও, বিনয়বাবুকে জানিয়েছ? হ্যাঁ। কি বললেন? কি আর বলবেন, বললেন জানতাম। অল্পক্ষণ চুপচাপ। তারপর কিকিরা বললেন, কাল তোমার সঙ্গে দেখা হবে, আমি যাব। ফোন রেখে দিয়ে কিকিরা তারাপদের দিকে তাকালেন। চন্দন আর তারাপদের মধ্যে কথাবার্তা হচ্ছিল না আর। যা বলার বলা হয়ে গিয়েছে চন্দনের। বগলা এসে চা দিয়ে গেল। কিকিরা নিয়ম করেছেন, এখন থেকে যেহেতু গরম পড়ে যাচ্ছে, গরমের বদলে ঠান্ডা চা খাওয়া হবে। মানে হালকা চা, দুধ থাকবে না, চিনি সামান্য, আর চায়ের মধ্যে এক টুকরা বরফ। অবশ্য বাজারের বরফ নয়, ফ্রিজের বরফ। চা খেতে খেতে কিকিরা বললেন, জহর বলল কাজ হয়নি, বলে না হওয়ার কারণ ব্যাখ্যা করলেন। তারাপদ বলল, আপনি ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছেন। মানে? পরের চরকায় তেল দিচ্ছেন। পাজামশাইয়ের ঠিকুজি কোষ্ঠী জানতে আপনাকে কেউ লাগায়নি, জহরও বলেনি। আপনি নিজে উঠে পড়ে লেগে গিয়েছেন। তাও যদি 2 পয়সা আসতো, কি লাভ স্যার? কিকিরা বিরক্ত হলেন বোধ হয়। রাগ না করে বললেন, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। আসলে কি জানো, এ হলো অভ্যেস, একরকম খেলাও বলতে পারো। চুপচাপ বসে থাকতে পারি না। তা সে যাই হোক, ওই পতাকিকে আমি অনেকদিন থেকে চিনি। বেচারি মানুষ, ভালো মানুষ। নিজের চোখে আমি দেখলাম লোকটা ট্রাম লাইনে কাটা পড়তে পড়তে বেঁচে গেল। পরে শুনলাম ওটা নিছক অ্যাক্সিডেন্ট নয়। তাই একটু খোঁজ খবর করে দেখছি। টাকা কামানো আমার উদ্দেশ্য নয়। তারা জহর কিকিরাকে দেখছিল। কিকিরা শেষ পর্যন্ত মাথা নাড়লেন। হতাশ গলায় বললেন, না, এই প্রিন্ট থেকে কিছুই বোঝা যায় না, সত্যিই ভুতুড়ে। বলে প্রিন্টটা তারাপদর হাতে দিলেন। জহর তার সাধ্যমতো যতটা করা যায় করেছে। বিনয়বাবুর দেওয়া পুরনো নেগেটিভ থেকে নয় নয় করেও 3টে প্রিন্ট, সবই সমান। একপাশে কালো একটা ছোপ, যেন ঘন ছায়ার পর্দা। বাকিটা সাদাটে কিংবা ঈষৎ বাদামি ধোয়া। ধোয়ার আকারটাও কেমন যেন কুণ্ডলি পাকানো। তারাপদ আর চন্দনও দেখেছে প্রিন্টগুলো, কিছুই ধরতে পারেনি। চন্দন বলল, আনারি কেউ শাটার টিপেছিল ক্যামেরার, না হয় কোনো সোর্স থেকে আলো ঢুকে ফিল্ম নষ্ট করে দিয়েছে। চন্দন ফটো তুলতে পারে, শখের ফটোগ্রাফার। তারাপদ বলল, কিকিরা কি? ঠাট্টার গলায়, যাই বলুন স্যার, ওই প্রিন্টটাকে মৃতজনের আত্মা বলে চালানো যায়, স্পিরিট আর কি। কিকিরা কথাটা শুনলেন, কিছু বললেন না ওকে। কয়েক মুহূর্ত অপেক্ষা করে কিকিরা বললেন, জহর, আমাদের একবার পাজাবাবুর বাড়িতে যাওয়া দরকার। মানে যেতে পারলে ভালো হতো, ওর দর্শন পাওয়ার একটা ব্যবস্থা। কথার মাঝখানে জহর বলল, ব্যবস্থা মানে? আপনি আমার সঙ্গে যাওয়ার কথা বলছেন? হ্যাঁ, আমরা সবাই যেতে চাই। কি যেন ভাবলো জহর, বলল, কিভাবে যাব? হঠাৎ একটা দল করে এত অচেনা লোক ওর কাছে গেলে অসন্তুষ্ট হবেন? কিছু মনে করবেন? কিকিরা বললেন, সেটা স্বাভাবিক। তবে তুমি ভেবো না, আমার উপর ছেড়ে দাও, আমি কাঁচা কাজ করব না। জহর সামান্য চুপ করে থেকে বলল, কবে যাবেন? কবে? কাল হবে না। কাল যদি ছকু আসে, ওর দ্বারা কতটা কি হলো জেনে নেই। পরশু বা তার পরের দিন হতে পারে। জহর আপত্তি করল না। কিকিরা হঠাৎ পতাকিকে ডাকলেন। পতাকি দোকানেই ছিল। পতাকি, তোমার হাতে যে ব্যাগটা ছিল ঠিক ওই রকম, অন্তত ওর মতন একটা ব্যাগ কাল কিনে রাখবে, চাঁদনিতেই পাবে। কেউ সিনেমার উল্টো দিকে, নিউ সিনেমার উল্টো দিকে, ফুটপাতে। মনে রেখো, ব্যাগটা যেন তোমার ব্যাগের মতো হয়, রং একই রকম। বলে কিকিরা পকেট থেকে টাকা বার করে পতাকির হাতে দিলেন। জহর প্রথমটায় বোঝেনি, পরে অপ্রস্তুত হয়ে বলল, আপনি টাকা দিচ্ছেন কেন কাকা? আমি দিচ্ছি। আরে রাখো, কটাই বা টাকা। আমার বড় খারাপ লাগছে কাকা, আমার জন্যে। তোমার খারাপ লাগার কোনো কারণ নেই জহর। আমি নিজেই যখন নাক গলাচ্ছি, তখন তোমার খারাপ লাগবে কেন? ও কথা থাক, তুমি ওই ভুতুরে প্রিন্টগুলোর একটা আমাকে দেবে, পাজাবাবুকে অন্য দুটো, কিন্তু তাকে বলবে না যে আমায় দিয়েছ, বুঝলে? জহর মাথা নাড়ল। কিকিরার কথা মতনই কাজ হবে। চেয়ার সরিয়ে কিকিরা উঠে দাঁড়ালেন। বললেন, আমরা চলি আজ। চলো তারাপদ। কলকাতা ঠনঠনিয়া, বীরভূম হরিদ্বার মায়ের অন্তর্ধান, ভূমিকম্প ধসনামা, ব্যাপারটা বেশ জটিল হয়ে উঠেছে। দেখি কত জট পাকিয়েছে, কেনই বা। বাইরে এসে তারাপদ বলল, স্যার, আপনার পাগলামির মাথামুন্ডু আমি বুঝতে পারি না। হুট করে আপনি পাজাবাবুর বাড়ি যাবেন কেন? উনি আপনাকে ডাকেননি? কি করবেন আপনি ভুতুরে ওই প্রিন্ট নিয়ে?
লাইফ আফটার ডেথ বইটইয়ে এরকম ছবি দেখা যায়, মৃতজনের আত্মা টাইপ। এদিকে আবার একটা ব্যাগ কিনতে বললেন পতাকিকে। সবই আপনার অদ্ভুত। কিকিরা হাসলেন। শোনো তারাবাবু, ভাগ্য প্রসন্ন করার জন্য জ্যোতিষীরা নানান রত্ন ধারণ করতে বলে, তাতে কি হয় জানি না। আমি বলি বেস্ট রত্ন হলো ধৈর্য। ওটাই ধারণ করো। মহাভারত পড়েছ? পাণ্ডবরা কতদিন ধৈর্য ধারণ করে বসেছিল বলো তো? তারাপদ তামাশার গলা করে বলল, স্যার কি আজকাল নতুন করে মহাভারত পড়ছেন? তা মাঝে মাঝে পড়ি। কেন, পড়লে আপত্তি কিসের? তারাপদ আর কিছুই বলল না। বাড়ি ফিরে কিকিরা দেখলেন ছকু আর চন্দন দিব্যি গল্প করছে, বসার ঘরে বসে। হাসাহাসি হচ্ছিল। চন্দনের গলার জোরই বেশি। বোঝা যায় ছকুই বক্তা, চন্দন শ্রোতা। তারাপদ সঙ্গেই ছিল কিকিরার। এখনও রাত হয়নি, 8টাও না। কিকিরাকে দেখে ছকু লাফ মেরে উঠে দাঁড়ালো। বসো বসো। ছকুকে বসতে বলে কিকিরা চন্দনের দিকে তাকালেন। তুমি কতক্ষণ? ঘণ্টাখানেক হবে। খানিক পরে ছকু এলো। ওর কাছে গল্প শুনছিলাম। গল্পগুলো যদি সত্যি হয় স্যার, তবে ওকে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ছকু জিনিয়াস। ছকু যথারীতি কিকিরার পা ছুঁয়ে প্রণাম করে বসে পড়ল। তার আগেই কিকিরারা বসেছেন। খবর বলো, কিকিরা বললেন। আমি ভাবছিলাম তুমি কাল সকালে আসবে। ছকু বলল, না গুরুজি, আজই চলে এলাম। খবর ভালো নয়। ভালো নয়? 10 নম্বর ঘাটিয়া দেখে কানহাইয়া। সে বলল, ওই মাফিক ছোকরা আপনি যেমন বললেন তাদের খাতায় কেউ নেই। মালও কিছু জমা পড়েনি ওদের কাছে। এলিট সিনেমার পিছে ফিরিঙ্গি ওস্তাদ থাকে, সেও বলল ওই ছোকরাকে কেউ দেখেনি। কিকিরা বুঝতে পারলেন যে লোকটা ছোকরাই বলা যায়। সেদিন ট্রাম লাইনের পাশ থেকে ব্যাগ নিয়ে পালিয়েছিল, সে ওই চাঁদনি এলাকার পকেটমার ছিনতাইবাজদের দলে নেই। তাকে ওরা চেনে না। ছকু বাজে কথা বলার মানুষ নয়, তার খোঁজখবরে ত্রুটি থাকার কথা নয়। তবে ওই ছোকরা যদি বেপাড়ার হয় অন্য কথা। তবে বেপাড়ার লোক এ পাড়ায় নাক গলায় না। ওটা ওদের মধ্যে একটা বোঝাপড়ার ব্যাপার। কখনো কখনো এই নিয়ম ভাঙা হয়, তবে সেটা ব্যতিক্রম। তারাপদ নিচু গলায় চন্দনকে দোকানের ঘটনা শোনাচ্ছিল। একসময় চন্দন বলল, বীরভূমে মামার বাড়ির কথা বলেছিস তো? একসময় চন্দন বলল, বীরভূমের মামার বাড়ির কথা বলেছিস তো? বলা হয়েছে। কি বলল জহর? কি আর বলবে? শুনে বোবা হয়ে বসে থাকলো। ও এত কথার কিছুই জানে না। কিকিরা কিছুক্ষণ অন্যমনস্কভাবে বসে থাকলেন। ছকুকে দেখলেন। আবার খুব যে হতাশ হয়েছেন মনে হলো না। হয়তো তিনি পুরোপুরি আশাও করেননি পতাকির ব্যাগ আর উদ্ধার করা যাবে। তবে পকেটমার ছোকরা সম্পর্কে একটা খোঁজ পাওয়া যেতে পারে এমন আশা ছিল, পাওয়া গেল না। অবশ্য না পাওয়া এক পক্ষে ভালো। ছোকরা তবে বাইরের আমদানি। হাজির হলো কোথা থেকে, কিসের লোভে? কিকিরা যা ভেবে রেখেছেন সেভাবেই একটা চেষ্টা করা ছাড়া আপাতত অন্য কোনো উপায় নেই। ছকু, গুরুজি, কাল হবে না, পরশু আমরা ও বাড়ি যাব। পাজামশাইয়ের ঠনঠনিয়ার বাড়িতে যাব। সন্ধেবেলায় আমরা সকলেই যাব। তারা, চাদু, তুমি আর আমি। জহরও যাবে। চন্দন ঠাট্টা করে বলল, একটা পুলিশ ভ্যান ভাড়া করবেন নাকি? কথাটা কানেই তুললেন না কিকিরা। ছকুকেই বললেন, তুমি কাল ওই বাড়ির আশপাশ যতটা পারো নজর করে নেওয়ার চেষ্টা করবে। পারলে 2-1 জনের সঙ্গে আলাপ গল্পগাছা। আমি যা শুনেছি তাতে ও বাড়ির নিচতলা শিয়ালদার কোলেবাজারের মতো। যার যেমন খুশি থাকে, 12 ভাড়াটের হাট। তোমায় বাড়ির ভেতর যাওয়ার দরকার নেই, বাইরে থেকে যা নজরে আসে দেখে নেবে। হাওয়ার ঝাপটাতেও গাছের আম মাটিতে পড়ে, হে। ভালো করে নজর দেবে। আর পরশুদিন আমাদের আসল কাজ। চন্দন হেসে বলল, ইটের দুর্গে প্রবেশ? হ্যাঁ, সম্মুখ সমর। তুমি থাকবে ছকুর সঙ্গে, নিচে একতলায়। তারাপদ থাকবে দোতলার সিঁড়ির মুখে। আর জহর আর আমি দোতলায় পাজাবাবুর সঙ্গে পাঞ্জা লড়ব। দেখা যাক। তারাপদ মাথা নেড়ে বলল, অসম্ভব স্যার। আপনি বরং চাদুকে দোতলায় রাখুন, ওর সাহস বেশি। আমি আপনার চেলা হয়ে সঙ্গে থাকব, প্লিজ। কিকিরা বললেন, পরে সেসব দেখা যাবে, এখন আর কথা নয়। পাজাবাবুর বাড়ির একতলা সম্পর্কে যা শোনা গিয়েছিল তার কোনোটাই বাড়িয়ে বলা নয়। কোন আমলের পুরনো বাড়ি অনুমান করা যায় না। বাড়ির মাঝখানে বিশাল চাতাল। চাতালের একপাশে একটা 12 চৌবাচ্চা। বোধহয় সারাদিনই সুতোর মতন জল পড়ে। গোটা 3 কলও আছে বারান্দার গায়ে। চাতালের চারদিকে ঘিরে সরু বারান্দা, গা ঘেঁষে ছোট ছোট ঘর, খুপড়ি বলা যায়। নিচের তলার বাসিন্দাদের বিশেষ কোনো পরিচয় নেই। কোথাও মিস্ত্রি ক্লাসের কোনো লোক রয়েছে পরিবার নিয়ে, কোথাও 5-6 জন বিহারি মজুর থাকে একসঙ্গে, রান্না খাওয়া মিলেমিশে। ওপাশে 2 ছোকরা হাওয়াই চটির কারবারি, ফুটপাথে বসে হকারি করে চটির। ট্রাম কোম্পানির এক কন্ডাক্টর থাকে পাশেই, স্ত্রী পুত্র নিয়ে। মামুলি দর্জি, ইলেকট্রিক মিস্ত্রি, এক স্টিলের বাসনওয়ালা, আরও কত কি। টিমটিমে আলো, 5 সংসারের কলরব, কালচে শ্যাওলার রং ধরা উঠোন। অদ্ভুত এক গন্ধ এই নিচের তলায়। কোনো সন্দেহ নেই এরা যে যার খুশি মতন ভাড়া দেয় ঘরের।
বা দেয় না, কারো কিছু বলার নেই। ওই বিচিত্র কলরব আর দুর্গন্ধের মধ্যেও কোথাও রেডিও বাজে, কোথাও বা টিভি চলে একটা। কিকিরা জহরকে নিয়ে দোতলার সিঁড়ি ধরলেন, পিছনে তারাপদ। যাওয়ার আগে ছকুর ইশারা থেকে বুঝে নিয়েছেন তার অনুমান অন্তত এক জায়গায় সঠিক। ছকু আর চন্দন নিচের তলায় সদরের বাইরে দাঁড়িয়ে। ভেতরে ঢুকে দাঁড়াবার মতন মেজাজ নেই। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কিকিরা বললেন, জহর, যা শুনেছিলাম এ যে তার চেয়েও ভয়ঙ্কর। সত্যিই কোলে বাজার। ধরো বাড়ির যে অবস্থা, হঠাৎ যদি ভেঙে পড়ে। জনা 50 খতম, তারাপদ পিছন থেকে বলল। দোতলার মাঝামাঝি সিঁড়ির বাঁকে দাঁড়িয়ে কিকিরার মনে হলো এ বাড়িতে আলো জ্বালানো যেন নিষিদ্ধ। হলুদ মতন যৎসামান্য আলো যা আছে তা না থাকলেও ক্ষতি হতো না। সিঁড়িতে বোধহয় মানুষের পা পড়ে না, শুধু ধেড়ে টাইপের কয়েকটা ইঁদুর ছুটাছুটি করে। পাজামশাইয়ের কি এমনই অর্থাভাব যে প্রয়োজন বুঝে আলো জ্বালাতেও দেন না? ওই যা টিমটিম করে জ্বলে তাই যথেষ্ট। দোতলায় পা দিয়ে দেখা গেল সামনে টানা বারান্দা, ঢাকা বারান্দা অবশ্য। বারান্দার মাঝামাঝি জায়গায় একটা বাতি জ্বলছে। তার আলো এতই কম যে এত বড় বারান্দা প্রায় অন্ধকার। বাড়ির কাউকেই দেখা গেল না। কিকিরা জহরকে ডাকলেন, ডাকো কাউকে। জহর ডাকলো, কে আছে? বার তিনেক গলা চড়িয়ে ডাকার পর বারান্দা ঘেঁষা ঘর থেকে একটি লোক বেরিয়ে এলো, মাঝ বয়সী, পরনে খাটো ধুতি, গায়ে ফতুয়া, দাড়ি গোঁফ কামানো নয়। লোকটি সামনে এসে দাঁড়ালো, দেখছিল কিকিরাদের। কিকিরা জহরকে ইশারা করলেন। জহর বলল, বাবুকে গিয়ে বলো জহরবাবু এসেছেন। জহর। লোকটি জহরদের অপেক্ষা করতে বলে চলে গেল। কিকিরা চারপাশ দেখছিলেন। কলকাতা শহরের পুরনো বাড়ি অনেক দেখেছেন কিকিরা, এ বাড়ি যেন হার মানায় অন্যগুলোকে। এত জীর্ণ, হতশ্রী, অদ্ভুত এক গন্ধ, খসে পড়া বালি, সুরকির্চন আছে কিনা বোঝা যায় না। অথচ ইমারতের গড়ন দেখলে মনে হয় যে আমলেই হোক না কেন, বাড়ি তৈরির সময় অন্তত রীতিমতন বাড়ির মাল মশলা খরচ করা হয়েছিল। নিচের ফাঁকা চাতাল থেকে সেই একই কলরব ভেসে আসছে, তবে অত জোরালো নয়। কিকিরা আর জহর নিজেদের মধ্যে কথা বলছিলেন, তারাপদ সামান্য পেছনে। তাকে বলা হয়েছে সিঁড়ির দিকে চোখ রাখতে। লোকটি ফিরে এলো, আসুন আপনারা, বাবু আসছেন। বারান্দা বরাবর 2-3টে বন্ধ ঘর পেরিয়ে একটা ঘরে এনে কিকিরাদের বসতে বলল লোকটি। ঘর খুলে আলো সে জ্বালিয়ে দিয়ে গিয়েছিল আগেই, এবার সে পাখা খুলে দিল, আলো জ্বেলে দিল অন্য একটা দেওয়ালেরও। বিশাল ঘর, মানে সাধারণ বড় ঘরের চেয়েও আকারে বড়। ঘর জুড়ে পুরনো আমলের সোফা, চেয়ার, আর্মচেয়ার, ডিভান। কোনোটাই আজ আর উজ্জ্বল নয়, ময়লা, ধুলো জমেছে, কাপড় ছিঁড়ে গিয়েছে এখানে ওখানে। ঘরের একপাশে একটা নকল বাজ পাখি, বাঘের মাথা, দেওয়ালে হরিণের শিং, আর কিছু ছবি দেওয়ালে। তার মধ্যে একটা ছবি পাজামশাইয়ের কোনো পূর্বপুরুষের অয়েল পেন্টিং, মাথায় পাগড়ি, গায়ে রাজকীয় পোশাক। কিকিরা অবাক হচ্ছিলেন, আবার কেমন যেন শঙ্কিত হচ্ছিলেন। যে চালাকির খেলাটা তিনি খেলতে এসেছেন, সে খেলায় কি তিনি জিততে পারবেন? হঠাৎ কিকিরার চোখ পড়ে গেল বাজ পাখির ওপর। আশ্চর্য, বনেদি বাড়ির কেউ কেউ বসার ঘরে কুকুর, পাখি, এমনকি হায়নার নকল মাথা সাজিয়ে রাখে। বাজ পাখি কিকিরা আগে কখনো দেখেনি। পাখিটা দেখলে মনে হয় জীবন্ত। পায়ের শব্দ হলো। পাজামশাই ঘরে এলেন, বিনয়ভূষণ পাজা। জহররা উঠে দাঁড়িয়েছিল। বিনয়ভূষণ কিকিরাদের দেখছিলেন, তার কৌতূহল হচ্ছিল। জহর বলল, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেই, আপনি বসুন। বিনয়ভূষণ বসলেন। হাতের ইশারায় কিকিরাদের বসতে বললেন, বসুন আপনারা। নমস্কারের সৌজন্য পর্ব চুকিয়ে কিকিরাও বসে পড়েছেন ততক্ষণে। ইনি আমার বাবার বন্ধুর মতো ছিলেন। কিকিরাকে দেখিয়ে জহর বলল, আমি কাকা বলে ডাকি, নাম কিঙ্কর কিশোর রায়। আর উনি কাকার সঙ্গে এসেছেন, বলে তারাপদকে দেখালো। কিকিরা বিনয়ভূষণকে দেখছিলেন। বৃদ্ধই ধরা যেতে পারে, তবে অক্ষম নন শারীরিকভাবে। এখনো পিঠ সোজা, গালমুখ শুকিয়ে কুঁচকে যায়নি। ওর পরনে ধুতি, গায়ে হাফহাতা গেঞ্জি, গলার কাছে বোম দেওয়া, পায়ে তালতলার চটি, বা হাতে চশমার খাপ, চোখে চশমা নেই, বোঝা যায় দূরের জিনিস দেখতে অসুবিধা হয় না। চশমাটা কাছের বস্তু দেখা বা পড়ার জন্য। ধবধবে ফর্সা গায়ের রং। মাথার চুল সাদা এবং অল্প, গলায় একটি ছোট মাপের সোনার হার। জহর বলল, সেদিন যা ঘটেছিল রায় কাকা সচক্ষে দেখেছেন, এই জন্য ওকে নিয়ে এলাম। পতাকিদার কোনো দোষ নেই, তাছাড়া কাকারও কিছু বলার আছে। বিনয়ভূষণ বললেন, আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, কিকিরা বললেন, একটা কাজে আমি ওদিকে যাচ্ছিলাম, ঘটনাটা চোখে পড়ে যায়। পতাকিকে আমি চিনি অনেক দিন, স্টুডিওর কাজ করে জানি। বুঝতে পারছি, তা আপনি এই কথাটাই বলতে এসেছেন? মাথা নাড়লেন কিকিরা। বললেন, না, আমি একটা ব্যাগ আপনাকে দেখাতে এসেছি। ব্যাগ? কিসের ব্যাগ? কিকিরার কাঁধে একটা কাপড়ের ঝোলা ছিল, তার মধ্যে হাত ডুবিয়ে প্লাস্টিকের ব্যাগ বের করলেন।
দেখতে প্রায় কালো, লম্বায় ফুটখানেক। পতাকাকে দিয়ে ব্যাগ কিনিয়ে সেটার চেহারা পুরনোর মতো করা হয়েছে, যদিও তা পুরোপুরি হয়নি। এই ব্যাগ, কিকিরা বললেন। আগে আপনি দেখেছেন? বিনয়ভূষণ ব্যাগ দেখতে দেখতে অবাক হয়ে বললেন, তা আমি কেমন করে বলবো, তবে হ্যাঁ, জহরের সেই লোকের হাতে এই রকম ব্যাগ ছিল। আপনি কি ব্যাগটা উদ্ধার করেছেন? জহর তাড়াতাড়ি বলল, হ্যাঁ। উনি উনি কুড়িয়ে পেয়েছেন? কেউ দিয়েছে? জহর বলল, আগে মানে ঠিক কুড়িয়ে পাওয়া নয়, দেয়নি কেউ। তবে কিকিরা এবার নিজেই কথা বললেন, আমি অনেকদিন ধরেই ওদিকে ঘোরাফেরা করি, চেনা লোকজন আছে। চুরিচামারি, পকেটমার, ছিনতাই হলে খোঁজ খবর পাই। আপনি পুলিশের লোক? আগে না, পুলিশের লোক নয়, তবে ওই যে গুমঘর লেনের কাছে বাচ্চাদের একটা ক্লিনিক আছে, পোলিও পেশেন্টদের দেখা টেখা হয়, তার পাশে একটা ছোট বাড়ি আছে, সেখানে কাঁচা চোর ছেচোর পকেটমারদের শুধরানোর চেষ্টা করা হয়। থানা পুলিশ থেকেই পাঠায় অনেকে। আমি ওখানে যাই, ধরা পড়া ছোকরাগুলোকে বাবা বাছা করে ধর্মকথা শোনাই, বারণ করি কুকর্ম করতে। কিকিরা আগেই মনে মনে এসব কথা বানিয়ে রেখেছিলেন। বিনয়ভূষণ অবাক হয়ে বললেন, কই, এরকম তো আগে শুনিনি। জুভেনাইল কোর্ট বলে একটা কি আছে? তা সে তো অন্য ব্যাপার। কত কি আছে পাজামশাই, আমরা কি সব জানি, না খোঁজ রাখি? মাথা নাড়লেন বিনয়ভূষণ। আপনি বলতে চাইছেন ব্যাগটা সেখান থেকে পেয়েছেন? আগে যথার্থই। আমার জিনিসটা কই, সেই খাম? ফটোর কথা বলছেন? কিকিরা বললেন, কি বলি আপনাকে বলুন তো। যে ব্যাটা ব্যাগ মেরে পালিয়েছিল, সেই রাস্কেলটা ব্যাগের মধ্যে টাকা পয়সা যা ছিল পকেটে পুরে, বাকি যা কাগজপত্র ছিল ছিঁড়ে দলা করে পাকিয়ে আস্তা করে ফেলে দিয়েছে। কিকিরার বলার ধরনে ইতস্তত ভাব, একটু যেন কুণ্ঠা, সেভাবে গোছানো নয় কথাগুলো। এ সবই তার ইচ্ছাকৃত। বিনয়ভূষণ কেমন বিহব্বল, হতবাক, মুখে কথা নেই। শেষে বললেন, ফেলে দিয়েছে আস্তা করে? আগে চোরের আর কাগজপত্র কি কাজে লাগবে? টাকা যা পেয়েছে নিয়েছে। কাগজ তো সোনাদানা ঘড়ি আংটি নয় যে বাজারে বেচা যাবে, ফেলে দিয়েছে। সেই লোকটি আবার ঘরে এলো। শ্বেত পাথরের বড় থালা, 3টি গ্লাস, গ্লাসে শরবত। কাচের গ্লাস নয়, জার্মান সিলভারের গ্লাস, অল্প কারুকার্য গ্লাসের গায়ে। শরবত এগিয়ে দিয়ে চলে গেল লোকটা। বিনয়ভূষণকে অত্যন্ত ক্ষুব্ধ মনে হচ্ছিল, তবুও সৌজন্য দেখিয়ে কিকিরাদের শরবত খেতে বললেন। তারাপদ অস্বস্তি বোধ করছিল, কিকিরা হয়তো ভুল করছেন, এভাবে জড়িয়ে পড়া উচিত হয়নি তার। জহরও চুপ। বিনয়ভূষণই হঠাৎ বললেন, কিকিরাকেই, আপনি কি আমাকে একটা ঘেরা পুরানো ব্যাগ দেখাতে এসেছেন? এর কোনো দরকার ছিল না, বলে জহরের দিকে তাকালেন। মনে হলো জহরের ওপর অত্যন্ত বিরক্ত হয়েছেন। কিকিরা কিছুক্ষণ চুপ করে থেকে শেষে বিনীতভাবে বললেন, আপনি অসন্তুষ্ট হয়েছেন, হওয়ারই কথা, কিন্তু আমি ঠিক ব্যাগ দেখাতে আসিনি। একটা কথা আপনাকে বলে দিই, কিছু মনে করবেন না। অন্যের ব্যাপারে আমার অকারণ মাথা গলাবার অভ্যেস নেই। এখানে ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। পতাকিকে আমি অনেক কাল ধরে চিনি, সে ভালো মানুষ, নিরীহ, গরিব। জহর সবই জানে। শরবত খেলেন সামান্য কিকিরা। ঘরের চারপাশে তাকালেন একবার, তারপর বিনয়ভূষণকে বললেন, সেদিন আমি নিজের চোখে যতটুকু দেখেছি তাতে মনে হয়েছে মামুলি পকেটমারের কাজ ওটা নয়। পতাকাকে ট্রাম থেকে ফেলে দেওয়া আর ওই ব্যাগ নিয়ে পালানোর জন্য একটা মতলব আগেই করা হয়েছিল। আমি যা করছি পতাকের জন্য করেছি, অবশ্য জহরের জন্যও খানিকটা। বিনয়ভূষণ আরও বিরক্ত হলেন। কি বলছেন আপনি? ওই পতাকিকে কে ট্রাম থেকে ধাক্কা মেরে ফেলে দিতে চাইবে? কেন? কাউকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া বিরাট অফেন্স, ও তো মারাও যেতে পারত। আপনি ঠিকই বলেছেন। এ কাজ কে করলো? কে করলো মানে? আপনি অনুমান করতে পারেন না? বিনয়ভূষণ থতমত খেয়ে গেলেন। আমি? কি বলছেন মশাই, আমি কেমন করে অনুমান করব? কিকিরা বললেন, কাউকে সন্দেহ হয় না? কাজের কথা বলুন, না হয় আমায় ছেড়ে দিন, আমি বুড়ো লোক, এখন আমার বিশ্রামের সময়। কিকিরা সামান্য হাসলেন। আপনার মায়ের ফটো আমার কাছে আছে, যদিও সেটা ছেঁড়া ফাটা, চটকানো, চিনে নিতে অসুবিধা হয়। চিনে নিতে অসুবিধা হয়। আপনার কাছে আমার মায়ের ফটো আছে? বিনয়ভূষণ যেন উঠে বসার মতো পিঠ সোজা করলেন, উত্তেজিত হয়ে উঠেছেন। আপনার ব্যস্ত হওয়ার দরকার নেই, যা পাওয়ার আপনি পাবেন। তার আগে আপনি বলুন, আপনার মায়ের, বৃদ্ধা বিধবা মায়ের যে ফটো আপনি প্রায় বছর দুয়েক আগে তুলিয়েছেন জহরকে দিয়ে, এতদিন পরে হঠাৎ সেটার জন্য এত উতলা হয়ে উঠলেন কেন? কেন ওই ফটো থেকে আরও বড় সাইজের একটা ছবি তৈরি করে দিতে বললেন? বিনয়ভূষণ কিকিরাকে দেখছিলেন একদৃষ্টে। প্রথমে তার চোখ মুখ দেখে মনে হলো অজানা অচেনা বাইরের একটা লোকের এই ধৃষ্টতায় তিনি অত্যন্ত বিরক্ত ও বিস্মিত। কি যেন বলতেও যাচ্ছিলেন, কিন্তু নিজেকে সংযত করলেন। কিকিরা শান্তভাবে বললেন, আপনি আমাকে ভুল বুঝবেন না। বিনয়ভূষণ কিছুক্ষণ কোনো কথা বললেন না। শেষে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এসব আমার ব্যক্তিগত কথা। আমার মা। কথার মাঝখানে বাধা দিয়ে কিকিরা বললেন, আপনার মায়ের কথা আমরা কিছু কিছু জানি।
জানেন কেমন করে? বিনয়ভূষণ যেন বিশ্বাস করছিলেন না। খোঁজ নিয়েছি, উনি বীরভূমের ডুমুর গ্রামের জমিদার পরিবারের মেয়ে। কলকাতায় তার বিবাহ হয়। এই বাড়ি তার শ্বশুর বংশের, মানে এখন আপনার পৈতৃক বাড়ি। বিনয়ভূষণ মাথা নাড়লেন। হ্যাঁ, সঠিক খবরই জোগাড় করেছেন। আরও দু একটা খবর বলতে পারি। এই বাড়ি ছাড়া কলকাতায় ও আশেপাশে যেসব সম্পত্তি আপনাদের এককালে ছিল, এখন তা দেনার দায়ে হাতছাড়া অবস্থা আপনাদের। কি হবে শুনে? আমি নিজেই বলছি। এখন আমি ভিখারি। অপচয় আর অহংকার আমার বাবার মাথায় ভূতের মতন চেপে বসেছিল, সেই সঙ্গে দুর্ভাগ্য। যাতেই হাত দিয়েছেন ব্যর্থ হয়েছেন, টাকা পয়সা জলে পড়েছে। তা এসবই আমি আমার মন্দভাগ্য বলে মেনে নিয়েছি। শুধু শেষ বয়সে একটা জিনিস পারিনি। শুনবেন সে কথা? কিকিরা মাথা হেলালেন। শুনবেন। বিনয়ভূষণ প্রথমটায় চোখ বন্ধ করে বসে থাকলেন। অনেকক্ষণ পরে চোখ খুললেন। দেখলেন না কিকিরাদের। যেন নিজের মনে মনেই বললেন, পাপ আর পাক, এর মধ্যে পা ডুবলে মানুষ তলিয়ে যায় ধীরে ধীরে। জন্তুও যায়, তবে পাপে নয়। কেননা তারা মানুষ নয়, পাপ পুণ্য জানে না। আমার দাদামশাই তার আমলে করেছিলেন বিস্তর, তবে নষ্টও করেছেন। তিনি গত হলে আমার দিদিমা জমিদারের রাশ টেনে নেন। না, নেন বলবো না, ন্যায় বলবো। দিদিমাকে আমি দেখেছি ছোটবেলায়। আপনি টাপনি করে কথা বলতাম না। আপনি খোঁজ করলে জানতে পারবেন, আমার দিদিমাকে ওদিককার লোক বলতো আরেক দেবী চৌধুরানী। দেখতে সুন্দর, তবে স্বভাবে হিংস্র। লাঠিয়াল, ডাকাত, বল্লমবাজ সবই পুষত দিদিমা। মামলা আর খুনোখুনি দাঙ্গা লেগেই থাকতো। তারাপদ বলল হঠাৎ, উনি নিজে খুনোখুনি করতেন? দিদিমার পোষা লোকেরা করত। হুকুম থাকতো দিদিমার। তা ওই দিদিমা যখন নানা ঝাঁটে জড়িয়ে পড়েছেন, তখন আমার মা, আমি, বাবা কলকাতায়। খবর এলো দিদিমাকে কেউ চালাকি করে বিষ খাইয়েছে। আমরা ডুমুর গ্রামে পৌঁছাবার আগেই দিদিমা মারা গেলেন। কি বিষ? জানি না। গা গ্রামে কত রকম বিষের চাল আছে কে জানে। সেকো বিষ হতে পারে। কেউ আবার বলল দিদিমা নিজেই বিষ খেয়েছে। কেন? আমার একটা ছোট মাসি ছিল। মাসি বেশিরভাগ সময় বাপের বাড়িতে থাকতো। মাসি হঠাৎ বিধবা হয়ে গেল। শোকের ধাক্কাটা নাকি সহ্য করতে পারেনি দিদিমা। আমার মা আর মাসি ছাড়া দিদিমার অন্য কোনো সন্তানাদি নেই। মাসির একটি ছেলে ছিল না? জানেন? হ্যাঁ ছিল। খ্যাপাটে, নির্বোধ, জেদি। সে কার পাল্লায় পড়েছিল কে জানে। বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়াতো। শেষে শ্মশানে গিয়ে কি করতো জানি না। কোনো তান্ত্রিকের সঙ্গ নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। কম বয়সেই? হ্যাঁ, 15-16 বছর বয়স থেকেই খ্যাপামি শুরু হয়েছিল। 20-21 ঘর ছাড়া। আমার চেয়ে বয়সে ছোট ছিল। আমরা তার খবর পেতাম না। মাসিও একদিন মারা গেল। বিনয়ভূষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন। ঘরের আলোও কেমন অনুজ্জ্বল হয়ে আসছিল। তারাপদ চোখ সরিয়ে ভেতর দরজার দিকে তাকাতেই সে নকল বাজ পাখির ওপর দৃষ্টি পড়ল। দেখলে বাস্তবিক ভয় হয়। কিকিরা বললেন বিনয়ভূষণকে, আপনার মায়ের কথা একটু বলুন। উনি যে হরিদ্বারে তীর্থ করতে গিয়ে। আপনি শুনেছেন? কে বলল? জহর। কিকিরা টেপ রেকর্ডার লুকিয়ে রাখার কথা আর বললেন না। বিনয়ভূষণ বিষ গলায় বললেন, মানুষ বোধ হয় তার দিন ফুরিয়ে আসার আগে ভেতরে ভেতরে কিছু বুঝতে পারে। কেউ কেউ নিশ্চয়ই পারে। আমার মা বোধহয় পেরেছিলেন। একদিন নিজেই বলল, আমার একটা ছবি তুলিয়ে রাখ। পুজোর আসনে বসে জপ করছি। যখন থাকবো না, ওটাই দেখবি। আমি কোনোদিন মায়ের কথা অমান্য করিনি। জহরকে বাড়িতে ডেকে এনে ফটো তোলালাম। এরকম ফটো আপনি হয়তো ঘরে ঘরে দেখবেন। ভেরি কমন। মায়ের কি মনে হয়েছিল জানি না। শেষ ছবিটা আমার হাতে তুলে দিয়ে মা বায়না ধরল শেষ বয়সে তীর্থে যাবে। তীর্থ তো আগেই সারা হয়েছিল। বাকি ছিল হরিদ্বার, ঋষিকেশ, কেদার, ওই দিকটা। মায়ের বয়স হয়েছে, তবে পঙ্গু হয়ে পড়েনি। সব রকম ব্যবস্থা করে মাকে নিয়ে গেলাম হরিদ্বার। তারপর ঘোরাফেরার পথে কি ঘটে গেল জানেন বোধহয়। জহর বলেনি? বলেছে, জানি, শুনেছি। তাহলে তো আর নতুন করে বলার কিছু নেই। একটু আছে। এতকাল পরে ওই বিশেষ ফটোটা নিয়ে। বাধা দিয়ে বিনয়ভূষণ বললেন, আপনি মশাই একটা কথা জানেন না। আপনি কি জানেন আমার মায়ের শ্রাদ্ধকর্ম হয়নি? হয়নি, কারণ আমাদের যিনি কুল পুরোহিত তিনি অবশ্য নেই। তার ছেলে আছেন, তিনি এখন আমাদের পুরোহিত। আমি ইদানিং প্রায় মাকে স্বপ্ন দেখতাম। খারাপ লাগতো। পুরোহিত মশাইকে বললাম। তিনি বললেন, অপঘাতে মৃতজনের প্রেতকর্ম হয় না। আর শাস্ত্রমতে নিরুদ্দিষ্ট ব্যক্তির শ্রাদ্ধকর্ম করার কতক নিয়ম মানেন প্রাচীনরা। যেমন নিরুদ্দিষ্ট হলে 12 বছরের আগে স্ত্রী তার স্বামীর শ্রাদ্ধকর্ম করতে পারেন না। নিয়ম নেই। সেই রকম পুত্র সন্তানকেও কিছু নিয়ম মানতে হয়। এক্ষেত্রে আমি সন্তান হিসেবে মায়ের নিরুদ্দেশ হওয়ার 5 বছর আগে কোনো শ্রাদ্ধকর্ম করতে পারি না। তবে এসব প্রাচীন লোকমত। যে মানে সে মানে, নয়তো মানে না। বুঝেছি, আপনার মা নিরুদ্দেশ হওয়ার 5 বছর পূর্ণ হয়ে গিয়েছিল। হ্যাঁ, আপনি মায়ের শ্রাদ্ধকর্মে তার ওই শেষ ফটোটি বড় করে তুলিয়ে। ঠিকই বলেছেন। ওটা যদি নাই পেতেন মায়ের অন্য কোনো ফটো। না, আপনি কোথাকার মানুষ আমি জানি না। এখন তো সবই হয়, কিন্তু আপনার জানা নেই।
তখনকার দিনে বনেদি সম্ভ্রান্ত বাড়িতে বিধবা বয়স্কা মহিলাদের ফটো যখন তখন তোলা যেত না, পরিবারের আচার বিচারে বাধ্য। আর তেমন হলে আমি তো আমার বাবা মায়ের একসঙ্গে তোলা পুরনো ছবিও নিতে পারতাম, তা তো হয় না। তাছাড়া ওটি আমার মায়ের শেষ ফটো, তার কথাতেই তোলা। কিকিরা তারাপদকে বললেন, দেখো চাদুরা কি করছে, ডাকো ওদের। ছকুকে বলবে ছোকরাকেও ধরে আনতে। কিকিরা জানতেন ছকু আজও ছোকরাকে এই গলির মধ্যে দেখেছে, চায়ের দোকানের বাইরে বেঞ্চিতে বসেছিল। ছকু বলেছে তাকে। তারাপদ চলে গেল। বিনয়ভূষণ অবাক হয়ে বললেন, ওনারা আবার কে? কাকে ডাকতে পাঠালেন? আমার লোক। আপনার লোক? তারা এখানে কেন? কিকিরা বললেন, ওরা আসুক, দেখতেই পাবেন। আপনার কথাবার্তা বড় ধোয়াটে। যাকে আমার মায়ের ফটোটা দিন, আপনি বলেছেন ফটো দেবেন, কই দিন। কিকিরা মাথা নাড়লেন। দেব, একটু অপেক্ষা করুন। আচ্ছা পাজামশাই, একটা কথা জানতে ইচ্ছে করে, আপনার মায়ের শ্রাদ্ধ শান্তির কাজ কবে করবেন ঠিক করেছিলেন? এই পূর্ণিমার পর, তৃতীয়া তিথিতে। এই বাড়িতে, না মামার ভিটে ডুমুর গ্রামে? আপনি কি পাগল? এই বাড়ি মায়ের স্বামীর ভিটে। মায়ের শ্রাদ্ধকর্ম তার বাপের বাড়িতে হবে কেন? এ বাড়িতেই হবে। আমার ভুল হয়েছিল, যাক বাদ দিন। এই বাড়ি আগলে আপনি কতদিন বসে থাকবেন? বাড়ির যা হাল। কিকিরার কথা শেষ হওয়ার আগেই ছকু আর চন্দন একটা ছোকরাকে ধরে আনলো, সঙ্গে তারাপদ। ছকু ছোকরার গলা জড়িয়ে তার কোমরের কাছে ছকুর বিখ্যাত অস্ত্রটি ধরে আছে। সাইকেলের চাকার স্পোকের মতন সরু দেখতে, অথচ বড় ভয়ঙ্কর এই অস্ত্র, অত্যন্ত তীক্ষ্ণ এবং শক্ত। ছকু এর নাম দিয়েছে সুচা, মানে দ্য নিডল। কিকিরা চিনতে পারলেন সেই ছোকরা ট্রাম লাইনের গায়ে ফুটপাত থেকে ব্যাগ তুলে নিয়ে পালিয়েছিল। এখন অবশ্য গায়ে লাল সাদা গেঞ্জি নেই, অন্য জামা। বিনয়ভূষণ হতবাক। এসব কি করছে এরা বাড়ির মধ্যে? কিকিরা বললেন, চেনে নেকে? দেখেছি, কাছেই থাকে। কি নাম যেন, কি নাম? চুনি। চুনির অবস্থা দেখে মনে হলো ভীত, আতঙ্কিত, হতবুদ্ধি। সে যেন এমন এক জালে জড়িয়ে পড়েছে যেখান থেকে ছাড়া পাওয়ার কোনো উপায় নেই। ছকুর হাতের অস্ত্রটা তার কোমরে ফুটছিল, একটু জোরে দিলেই পেটে ঢুকে যাবে। কিকিরা বললেন, এই ছোকরাই সেদিন পতাকিকে ট্রাম থেকে ফেলে দিয়েছিল কায়দা করে, আর ওকেই আমি দেখেছি ব্যাগ তুলে নিয়ে পালাচ্ছে। ওর কাছেই আপনি ফটোর হদিস পাবেন। বিনয়ভূষণ বিহব্বল, বিমূঢ়, কথা আসছিল না। শেষে বললেন, কোথায় ফটো? চুনি বলতে চাইছিল না, কিন্তু ছকুর অস্ত্রটার খোঁচা লাগলো। কি যেন গালমন্দ করলো ছকু। কোথায় ফটো? চুনির গলা জড়িয়ে গেল, ভয় পেয়েছে। সাধু বাবার কাছে। কি? বিনয়ভূষণ যেন বিশ্বাস করতে পারলেন না। সাধু? এবাড়ির সাধু? আমি ঠিক বলেছি বড়বাবু, মা কালীর পা ছুঁয়ে বলতে পারি। বিশ্বাস করুন, আমাকে টাকা দিয়েছিল সাধু। বিনয়ভূষণ আর সংযত থাকতে পারলেন না, চেঁচিয়ে ডাকলেন কাউকে। সেই লোকটি এসে দাঁড়ালো। ওপর থেকে সাধুবাবুকে ডেকে দাও, আর শিবুকে। লোকটি চলে গেল। কিকিরা বললেন, ওপরে মানে তেতলায়? সেখানে লোকজন থাকে? না, লোক নয়, শয়তান। আজ আমি তাকে দেখে নেব। উত্তেজিত গলায় বিনয়ভূষণ উঠে দাঁড়ালেন, চিৎকার করে ডাকলেন শিবুকে। বসে পড়লেন আবার। শিবু এলো। বিনয়ভূষণের বোধ বুদ্ধি যেন লোপ পেয়েছে। বললেন, ছোট দেরাজের মাথায় চাবি আছে, বড় আলমারি খুলে বন্দুক আনবে আমার, টোটাও পাবে আলমারির তলায়, যাও। যে লোকটি এসে দাঁড়ালেন তাকে দেখলে মন বিরূপ হয়ে ওঠে। ভদ্র সাংসারিক পরিবেশের সঙ্গে একেবারে বেমানান। গাঢ় গেরুয়া রঙের বসন পরনে, গায়ে জামা নেই, গেরুয়া চাদর মাত্র। গলায় 2-3 ধরনের মালা, রুদ্রাক্ষ আর রঙিন পাথরের। মাথার চুল ঝাঁকড়া, রুক্ষ, জট পড়ে আছে। মুখে দাড়ি গোঁফ, পেকে গিয়েছে অর্ধেকটাই। বাচকটি ছোট, পাতা যেন বুজে রয়েছে। পিঠে সম্ভবত কুজ আছে। বেঁকে হেলে দাঁড়িয়ে থাকলেন ভদ্রলোক। কিকিরা কিছু বলার আগেই বিনয়ভূষণ বললেন। রাগে ঘৃণায় গলা কাঁপছিল। গত বছরখানেকের বেশি এই বাড়ির তেতলায় ও রয়েছে, ওই সাধুবাবু। এই বাড়ির তেতলা? কিকিরারা তো শুনেছেন তেতলার দরজা নাকি খোলা থাকে না বাড়ির। খড়খড়ির করা দরজা বন্ধই থাকে বরাবর। রাজ্যের পায়রা, তাদের ময়লা খসে পড়া পালক পড়ে থাকে জঞ্জাল হয়ে। আর থাকে ইঁদুর, বাদুর, চামচিকে। সাধুবাবুকে দেখে মনে হলো অন্ধকার আর দুর্গন্ধময় ওই নরক থেকে সত্যি ওই মানুষটি বেরিয়ে এসেছেন। বিনয়ভূষণ বললেন সাধুবাবুকে। উত্তেজনায় তার গলা কাঁপছে। মুখে রক্ত তুলে মরতে বসেছিলে রাস্তায়, আস্থা করে তোমায় মরতে হতো। এখানে এসে আশ্রয় চাইলে, দয়া করে থাকতে দিয়েছিলাম। আর তুমি আমার সঙ্গে বেইমানি করে ওই গুন্ডা ক্লাসের ছেলেটিকে পিছনে লাগিয়েছিলে আমার। শয়তান, অকৃতজ্ঞ। সাধুবাবুর যেন রাগ উত্তেজনা নেই, নির্বিকার গলায় জড়িয়ে জড়িয়ে বললেন, না, আমার কৃতজ্ঞতা নেই। তুমি তোমার মায়ের ছবি সাজিয়ে ঘটা করে শ্রাদ্ধ করবে, আর আমি দেখব? কেন দেখবে না? কে তুমি? আমি কে তুমি জানো, আমিও জানি। তোমার মায়ের বলা ছিল তার মৃত্যুর 5 বছরের আগে তুমি ডুমুর গ্রামের বাড়ির সম্পত্তি কোনো কিছুতেই হাত দিতে পারবে না। তোমার সে অধিকার নেই। কি তুমি অস্বীকার করবে? করলে আমি প্রমাণ দেখাতে পারি। না, আমি ঠকজচ্চর নেই। মায়ের আদেশ, ইচ্ছে কাগজপত্রে লেখা আছে। কিন্তু এটা লেখা নেই যে তোমার মায়ের শেষ ফটোটা তুমি তুলিয়েছিলে সেই ফটোর চারপাশে বাহারি ডিজাইন করা লাইন কেটে
ওটা বাঁধাবার পর ফটোর 4 কোণে 4টি অক্ষর তোমার মা পরে বসিয়ে দিয়েছিল। সাধুবাবুর দাঁতগুলো দেখা গেল এক পলক, হয়তো ঘৃণা ভরে হাসলেন। 4টি অক্ষর কি তুমি জানো? শুনবে? ভয় দেখাচ্ছ আমাকে? আমি তোমার মতো একটা নোংরা জন্তুকে গুলি করে মারতে পারি। তুমি আমাদের মাতুল বংশের মান ইজ্জত সম্ভ্রম সব নষ্ট করেছ। মাসিকে তিলে তিলে মেরেছ। যা করেছি তা করা হয়ে গিয়েছে, সেটা পুরনো কথা। আমি যা ভেবেছিলাম, চেয়েছিলাম, তা পাইনি। সবই মিথ্যে হয়ে গেল। রাবণের স্বর্ণলঙ্কা ছাই হয়ে গিয়েছিল কে না জানে। ও কথা থাক, আসল কথা বলি। ওই 4টে অক্ষর হলো ম, তি, হা, শি। তুমি জানতে না ওই অক্ষরগুলোর মানে কি? পরে জেনেছ। কিকিরা অবাক হয়ে বললেন, ম, তি, হা, শি মানে কি? সাধুবাবু বললেন, ওকে জিজ্ঞেস করুন। বলে বিনয়ভূষণের দিকে তাকালেন। তুমি যুধিষ্ঠির নাকি? তুমি মহারাজ সাধু হলে? সাধুবাবু বললেন, ওকে জিজ্ঞেস করুন। বলে বিনয়ভূষণের দিকে তাকালেন। তুমি যুধিষ্ঠির নাকি? তুমি মহারাজ সাধু হলে আজ, আর আমি চোর? শোনো, আমাদের ডুমুর গ্রামের মদনমোহন মন্দিরে যে বিগ্রহ আছে মদনমোহনের, তার 3 হাত তলায় এক সিংহাসন লুকানো আছে সোনার হীরের, চুনি বসানো। দিদিমার কীর্তি। তুমি ওই সিংহাসন তুলে নেওয়ার পর তার বিক্রির অর্ধেক টাকা আমায় দেবে। বাদবাকি যা সম্পত্তি যত কমই হোক তারও আধা ভাগ। মদনমোহন আর তোমার মা মানে মাসির নামে প্রতিজ্ঞা করো। ফটো আমি তোমায় দেব। কেউ কিছু বোঝার আগেই বিনয়ভূষণ বন্দুকটা তুলে নিলেন। শিবু যে কখন এসে মনিবের হাতে বন্দুক দিয়েছে কেউ খেয়াল করেনি। পুরনো আমলের 1 নলা বন্দুক। টোটা পড়া ছিল কিনা কে জানে। বিনয়ভূষণ উঠে দাঁড়িয়েছেন। তার মাথা ঘুরছিল, টলে যাচ্ছিলেন। সাধুবাবুর ভ্রুক্ষেপ নেই। জড়ানো গলায় বললেন, তোমার মা আমার মাসি, ধাঁধা করে পদ্য লিখত। ফটোর পিছনে কি লিখেছিল তুমি আগে ধরতে পারতে না। শুনবে ধাঁধাটা? মনে হয় মোহনতি, তাহারে করি বেনতি, 3 সুতা নিচে যাবে, যাহা চাও তাহা পাবে। মানেটা তোমার মাথায় ঢুকতো না, নির্বোধ তুমি। মোহন হলো মদনমোহন, 3 সুতা হলো 3 হাত, ওটা হলো গেও মাপের হিসাব। আর মদনমোহনের মূর্তির হাত 3 নিচে গেলে তুমি যা চাও তাই পাবে। বিনয়ভূষণ উন্মাদের মতো চেঁচিয়ে উঠলেন, রাস্কেল, নেমোখারাম, আমাকে তোমার যা খুশি বলো। আমি এখানে বসে বসে তোমার সমস্ত কিছু নজর করেছি। তোমার টেলিফোন লাইনের সঙ্গে তার টেনে আড়িও পেতেছি। হাঁ করেছি, অন্যায় করিনি। বিনয়ভূষণ নিশানা ঠিক করতে পারছেন না, মাথা ঘুরছে, চোখের দৃষ্টিও ঝাপসা। শয়তান, আজ আমি তোমায়। তারাপদ আর চন্দন আতঙ্কে কেমন এক শব্দ করে উঠল। কিকিরা এগিয়ে যাচ্ছিলেন। তার আগেই ছকু লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল বিনয়ভূষণের উপর। একটা শব্দ হলো, গুলির শব্দ। ঘর কেঁপে উঠল যেন। নকল বাজ পাখিটা ছিটকে উঠে মাটিতে পড়ে গেল। সাধুবাবু নির্বিকারভাবে ঘর ছেড়ে চলে গেলেন। বিনয়ভূষণ টলতে টলতে চেয়ারে বসে পড়েছেন। চোখের পাতা খুলছেন না, ঘামছেন। শ্বাসকষ্ট হচ্ছিল বুঝি। চন্দন এগিয়ে গেল বিনয়ভূষণের দিকে। আশ্চর্য, চুনি কিন্তু পালিয়ে গেল না, দাঁড়িয়ে থাকলো স্থির হয়ে। বিমল করের লেখা থ্রিলার ও অ্যাডভেঞ্চার ঘরানার কিশোর সাহিত্য একটি ফটো চুরির রহস্য এখানেই শেষ। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা।